আজকে আমরা রিং শুরু করব, ঠিক আছে? তো রিং কাকে বলে সেটা সবার আগে জানবো। তাহলে রিং এর ডেফিনেশন, আচ্ছা রিং কাকে বলে? এ নন এমটি একটা নন এমটি সাবসেট, ঠিক আছে? নাম দিলাম আর, সাবসেট না বলে সেট বলছি। এ নন এমটি সেট নাম দিলাম আর is said to be a ring. A non-empty set R is said to be a ring with respect to two binary compositions. গ্রুপের ক্ষেত্রে আমরা দেখবে একটা বাইনারি কম্পোজিশন ইউজ করি, রিং এর ক্ষেত্রে আমরা দুটো বাইনারি কম্পোজিশন ইউজ করব, একটা প্লাস আর একটা ডট, ঠিক আছে? একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ডট, একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? প্লাসটাকে কি বলা হয়, ব্র্যাকেটে লিখে দিই, প্লাসটাকে বলা হয় অ্যাডিশন, ক্লিয়ার? অ্যান্ড ডট মানে মাল্টিপ্লিকেশন। তাহলে একটা নন এমটি সেট আর ইজ সেড টু বি এ রিং উইথ রেসপেক্ট টু টু বাইনারি কম্পোজিশনস, একটা হচ্ছে অ্যাডিশন একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনস, ডিফাইন্ড অন ইট, আর এর উপর ডিফাইন করা থাকবে ইফ দ্য ফলোইং কন্ডিশনস হোল্ড, যদি ফলোইং কন্ডিশন হোল্ড করে, ঠিক আছে? ইফ দ্য ফলোইং কন্ডিশনস হোল্ড। ক্লিয়ার? কি কি কন্ডিশন আমি বলছি একটা একটা করে। এক নম্বর, নাম্বার ওয়ান, এ আর বি দুটো এলিমেন্ট যদি আর এ থাকে তাহলে এ প্লাস বি আর এ থাকবে। দুই, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ফর অল এ বি সি বিলংস টু আর। আমি আগে লিখে ফেলি তারপরে সব বলছি, ঠিক আছে? নাম্বার থ্রি, আচ্ছা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে ফার্স্ট কন্ডিশনটা কি, তাহলে আমি একটু বলে দিই। একটা নন এমটি সেট নিলাম আর, আচ্ছা গ্রুপের ক্ষেত্রে আমরা কি নিই, গ্রুপের ক্ষেত্রে নন এমটি সেট নিই, সেটাকে আমরা জি বলি। তো এবার আমরা একটা নন এমটি সেট নিলাম, তাকে আমরা বলছি আর, ঠিক আছে? ক্লিয়ার? পার্থক্য কি, ওখানে সেটটার নাম জি, এখানে সেটটার নাম আর। কেন আর? যেহেতু রিং এর ফার্স্ট লেটারটা হচ্ছে আর, সেই জন্য আমরা আর দিয়ে বলি। তাহলে সবার আগে কি হতে হবে, দ্য সেট মাস্ট বি নন এমটি, এটা যাতে মেন জিনিস রিং এর ক্ষেত্রে। নেক্সট, তাকে একটা রিং বলবো। তো দেখবে গ্রুপের ক্ষেত্রে আমরা একটা বাইনারি কম্পোজিশন ইউজ করতাম, তাকে আমরা কখনো বলতাম প্লাস, কখনো বলতাম ডট, বা কখনো দেখবে আমরা অন্যান্য কম্পোজিশনে ইউজ করতাম। কিন্তু এই ক্ষেত্রে রিং এর ক্ষেত্রে বলছে কম্পোজিশন দুটো ইউজ করতে হবে, একটা হচ্ছে অ্যাডিশন একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা কটা কম্পোজিশন ইউজ করব, দুটো, একটা প্লাস একটা ডট। ক্লিয়ার? কখন, যদি ফলোইং কন্ডিশন গুলো হোল্ড করে, এই নিম্নলিখিত কন্ডিশন গুলো যদি হোল্ড করে, তাহলে আমরা বলবো যে আটটা নন এমটি সেটটা দুটো কম্পোজিশনের রেসপেক্টে একটা রিং। কি কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশনটা লক্ষ্য করো, এক নম্বর, এ আর বি যদি আর এ থাকে, সেটটাতে থাকে, তাহলে এ প্লাস বি কোথায় থাকবে, এ প্লাস বি বলছে আর এ থাকবে। কে বলতে পারে এটা কি কন্ডিশন? এ আর বি যদি আর এ থাকে তাহলে এ প্লাস বি আর এ থাকা মানে এটা হবে ক্লোজড। কার রেসপেক্টে ক্লোজড? বলছি অ্যাডিশন প্লাসের রেসপেক্টে ক্লোজড, অ্যাডিশনের রেসপেক্টে এটা হবে ক্লোজড। ক্লিয়ার? আচ্ছা এটা কোন প্রপার্টি? বলছি এটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তিন নম্বর কি হবে? তিন নম্বর বলছি অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি থাকতে হবে। তো আমরা সবাই জানি অ্যাডিশনের রেসপেক্টে যেটা আইডেন্টিটি থাকে
ঠিক আছে? অ্যাডিশনের রেসপেক্টে যেটা আইডেন্টিটি থাকে সেটা কি হয়? দেয়ার এক্সিস্ট, ঠিক আছে, অ্যান এলিমেন্ট সেটা আইডেন্টিটি হবে কিন্তু অ্যাডিশনের রেসপেক্টে। তো অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটিটাকে আমরা জিরো বলি, তাহলে এরকম একটা জিরো এলিমেন্ট থাকতে হবে। আচ্ছা, ব্র্যাকেটে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটিও বলা হয়। তো বেশি হচ্ছে জিরো এলিমেন্ট বলা হয়, জিরো এলিমেন্টটা বললে বেশি সুবিধে, ঠিক আছে? জিরো এলিমেন্ট বা অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, such that এরকম একটা এলিমেন্ট জিরো পাওয়া যাবে, such that a plus 0 equal to a for all a belongs to R। এটা 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কি? 4 নম্বর কন্ডিশন হচ্ছে for each element a belongs to R there exist, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট a যদি R এ থাকে তাহলে there exist an element মাইনাস a যেটা R এ বিলং করবে, such that a প্লাস মাইনাস এ এটাকে কি হতে হবে? জিরো হতে হবে। আচ্ছা, মাইনাস এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে? এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে মাইনাস এ, এটাকে কি বলা হয়? এর অ্যাডিটিভ ইনভার্স। আমি আরেকবার বলে দেবো। আর 5 নম্বর, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হতে হবে ফর অল a কমা বি বিলংস টু আর। এই 5টা কন্ডিশন হোল্ড করতে হবে। কার রেসপেক্টে? প্লাসের রেসপেক্টে। 6 আরো করতে হবে। কি বলছে? এ আর বি দুটো এলিমেন্ট যদি আর এ থাকে তাহলে এবার ডটের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কন্ডিশনটা কি? এ ডট বি এটাকেও আর এ থাকতে হবে। 7 নম্বর, নাম্বার 7, এ ডট বি ডট সি ইজ ইকুয়াল টু এ ডট বি ডট সি ফর অল এ বি সি বিলংস টু আর। তাহলে ডটের রেসপেক্টে এই দুটো কন্ডিশন হোল্ড করতে হবে। ক্লিয়ার? আর 8 লাস্ট কন্ডিশন, ঠিক আছে? 8 নম্বর একেবারে লাস্ট কন্ডিশন, সেটা হচ্ছে ডটের রেসপেক্টে আর প্লাসের রেসপেক্টে, দুটোর রেসপেক্টে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে একটা প্রপার্টি আছে। এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। আর বি প্লাস সি ডট এ is equal to b dot a plus c dot a for all a b c belongs to R। এই 8খানা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি 8টা হচ্ছে একটা রিং অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, এবং একটা রিংকে ডিনোট করা হয় আর প্লাস ডট, এইভাবে। বা অনেক সময় প্লাস ডটটাকে উজ্জ্ব রাখা হয় সিম্পলি আর দিয়েও ডিনোট করা হয়। তাহলে এটা হচ্ছে রিং এর ডেফিনেশন। ভালো করে রিং এর ডেফিনেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো বুঝতে পারলে কিনা। আরেকবার বলছি, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় শুনে নাও। একটা নন এমটি সেট নেব, তাকে আমরা বলবো আর। নিলাম একটা নন এমটি সেট, সেই আর সেটটাকে আমরা রিং বলবো দুটো মানে দুটো বাইনারি কম্পোজিশন রেসপেক্ট, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে ডট। তার মানে প্লাস এবং ডট দুটো কন্ডিশন এখানে থাকবে, প্লাসও থাকবে ডটও থাকবে, ঠিক আছে? তাহলে একটা রিং প্লাসের রেসপেক্টে এবং ডটের দুটো রেসপেক্টেই হতে হবে। শুধুমাত্র প্লাস বা শুধুমাত্র ডট ওটা গ্রুপে হয়, কিন্তু রিং এর ক্ষেত্রে কি হয়? রিং এর ক্ষেত্রে আমাদের দুখানা বাইনারি কম্পোজিশন ইউজ করতে হয়। একটা হচ্ছে অ্যাডিশন, যেটা প্লাস আমরা করে আছি, যোগ, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। কখন? যদি রিং কখন বলা হবে নন এমটি সেটটাকে? যদি 8খানা কন্ডিশন হোল্ড করে। আচ্ছা, 8খানা কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনটা কি বলছে? এ আর বি যদি আর এ থাকে তাহলে এ প্লাস বি আর এ থাকবে, এটাকে বলে ক্লোজার প্রপার্টি, ক্লোজড, বা এটাকে বলতে পারি ক্লোজার প্রপার্টি। কিন্তু মাথায় রাখতে হবে ক্লোজার প্রপার্টিটা কার রেসপেক্টে, ডট না প্লাস?
প্লাসের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাহলে এটা কিন্তু ক্লোজার প্রপার্টি অ্যাডিশনের রেসপেক্টে। আচ্ছা 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে আইডেন্টিটি, কার রেসপেক্টে? অ্যাডিশন। তো অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটিটাকে আমরা কি বলি? আমরা বলি জিরো এলিমেন্ট, একবারে স্পেসিফিক্যালি জিরো এলিমেন্ট বলি। তাহলে এটা কোন প্রপার্টি? এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আমি একটু উপরে লিখলাম, ঠিক আছে, আইডেন্টিটি প্রপার্টি। কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু প্লাস। আচ্ছা নেক্সট কি বলেছে? আচ্ছা এবার দেখো অনেকের কোশ্চেন হতে পারে, স্যার আইডেন্টিটি প্রপার্টি, তাহলে তো আমরা জানি যে এ এর সাথে আইডেন্টিটি মানে জিরো যোগ করলে আবার জিরোর সাথে এ যোগ করলে এ, তো আপনি তো শুধু একটা সাইড করেছেন, ডান দিকে খালি জিরো নিয়েছেন, বাঁ দিকে তো এটা নেননি। তার কারণ কেন? কারণ অলরেডি 5 নম্বর প্রপার্টিতে বলে দিয়েছে যে এটা হচ্ছে প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ, এ প্লাস বি আর বি প্লাস এ সেম। তাহলে এ প্লাস বি আর বি প্লাস এ যদি সেম হয় তাহলে এ প্লাস জিরো আর জিরো প্লাস এ সেম। সেই কারণে আমি দুবার করে নেইনি, একবারেই নিয়েছি, এ প্লাস জিরো মানেই এ বলেছি। বোঝাতে পারলাম কেন এ প্লাস জিরো নিয়েছি, কেন জিরো প্লাস এ নিইনি? ক্লিয়ার? কারণ এই প্রপার্টিটা বলে দিয়েছে যে এ প্লাস বি আর বি প্লাস এ সেম। সিমিলারলি দেখো যে কোনো একটা এলিমেন্ট নিয়েছি এ, তার জন্য একটা মাইনাস এ হোল্ড করবে যাতে করে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু আইডেন্টিটি। আইডেন্টিটি মানে এখানে অ্যাডিটিভ আইডেন্টিটি কত? জিরো। তাহলে এটা কোন প্রপার্টি? এটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। তাহলে তোমরা বলতে পারো স্যার এ এর সাথে মাইনাস এ যোগ করলে জিরো পাচ্ছি, মাইনাস এ এর সাথে এ যোগ করলে জিরো, এটা কেন বলছেন না? লেফট ইনভার্সটা কেন বলছেন না? ডান দিকেরটা কেন বলছেন? কারণ যেহেতু এ প্লাস বি আর বি প্লাস এর সেম, তাহলে এ প্লাস মাইনাস এ আর মাইনাস এ প্লাস এ সেম হবে। আর 5 নম্বর প্রপার্টি, এটা কোন প্রপার্টি? এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কার রেসপেক্টে কমিউটেটিভ? উইথ রেসপেক্ট টু প্লাস। তাহলে এই 5টা কন্ডিশন, যে 5টা কন্ডিশন আছে, সেই 5টা কন্ডিশনকে আমরা কম্বাইন করে কি বলতে পারি? কেউ বলতে পারবে? এই 5টা কন্ডিশনকে কম্বাইন করে কি বলা যায়? আওয়াজ করেই বলো, মুখেই বলো। Additive abelian. Additive abelian. commutative group. আর প্লাস, Additive abelian group. কারেক্ট, অ্যাডিটিভ অ্যাবিলিয়ান গ্রুপ, বা আমরা বলতে পারি যে আর প্লাস। আর কার রেসপেক্টে গ্রুপ? প্লাসের রেসপেক্টে। কিরকম গ্রুপ? ইজ অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে 5টা কন্ডিশন থেকে বলা যায় আর প্লাসটা হচ্ছে একটা অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ। তাহলে অনেকে কি করে, অনেক বইতে এই 5টা কন্ডিশন লেখে না, তার বদলে এই 5টা কন্ডিশনকে কম্বাইন করে বলে দেয় আর প্লাস হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে। ক্লিয়ার? আচ্ছা 6 নম্বর কন্ডিশন কি আছে? 6 নম্বর কন্ডিশনটা দেখো। 6 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে এ ডট বি আর এ থাকতে হবে। যদি এ আর বি আর এ থাকে তাহলে এটা হচ্ছে ক্লোজার, কিন্তু এটা কার রেসপেক্টে ক্লোজার? বলছে এটা হচ্ছে ক্লোজার উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন ডট। আচ্ছা 7 নম্বর প্রপার্টি কি? এ ডট বি ডট সি ইজ ইকুয়াল টু এ ডট বি ডট সি। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, এটাও কিন্তু অ্যাসোসিয়েটিভ, কিন্তু এটা কার রেসপেক্ট টু অ্যাসোসিয়েটিভ? বলছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ উইথ রেসপেক্ট টু ডট। তাহলে এই দুটো প্রপার্টিকে আমরা একসাথে কি বলতে পারি? ডটের রেসপেক্টে দেখো একবার বলছি ক্লোজার, আর ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ। তাহলে প্রথম দুটো কন্ডিশন যদি আর ডটের রেসপেক্টে হোল্ড করে তাহলে দুটোকে আমরা কম্বাইন করে এটা বলতে পারি না? কি বলতে পারি দুটোকে কম্বাইন করে? যে আর ডট ইজ এ সেমি গ্রুপ। তাহলে আর প্লাস একটা অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ হতে হবে, তাহলে আরটাকে প্লাসের রেসপেক্টে একটা কমিউটেটিভ গ্রুপ হতে হবে, আর ডটের রেসপেক্টে কি হতে হবে? একটা সেমি গ্রুপ। আর এটা 8 নম্বর কন্ডিশন, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ ল বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি সেটা আরেকবার বলে দিই। এ ডট বি প্লাস সি, তাহলে এখানে একবার ডট ইউজ হয়েছে, একবার প্লাস ইউজ হয়েছে, তাহলে এ ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, আর বি প্লাস সি ডট এ মানে বি ডট এ প্লাস সি ডট এ। এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ, এটাকে বলা হয় রাইট। এটা লেফট, এটা রাইট। ঠিক আছে? এই 8খানা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারবো যে আর প্লাস ডট এটা হচ্ছে একটা রিং। ঠিক আছে? এবং এই রিংটাকে ডিনোট করা হয় এইভাবে, আর প্লাস ডট। দেখো আমি বোঝাতে পারলাম কিনা? ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চিন? আচ্ছা তাহলে প্রাণবন্ধু বলছে স্যার যদি ডটের রেসপেক্টে গ্রুপ হয় তাহলে কি করব? তো ডটের রেসপেক্টে গ্রুপ হলে
সেটা সেমি গ্রুপ হবে কিনা। আমাদের রিং এর জন্য শুধুমাত্র সেমি গ্রুপটা দরকার, ঠিক আছে? রিং এর জন্য শুধুমাত্র আমাদের সেমি গ্রুপ দরকার। আমাদের গ্রুপ হলে হতে পারে, না হওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু সেমি গ্রুপ হতে হবে, এটা হতে হবে। আর প্লাসের রেসপেক্টে কি হতে হবে? অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে। আর কি হতে হবে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটাকে ছাড়া যাবে না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হতে হবে। তাহলে এই 8টা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা বলতে পারবো যে আর প্লাস ডট হচ্ছে একটা রিং। ক্লিয়ার? নেক্সট, এইবার আরো কিছু আমরা শিখবো, ঠিক আছে? A ring is said to be a commutative ring, ঠিক আছে? A ring is said to be a commutative ring. তাহলে একটা রিং কে কমিউটেটিভ রিং কখন বলা হবে? যদি a ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়। ভালো করে বোঝো, একটা রিং কে কমিউটেটিভ রিং কখন বলা হবে? যদি a ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়। ফর অল এ বি বিলংস টু আর। কি বললাম তাহলে? একটা রিং কে আমরা কমিউটেটিভ রিং কখন বলবো? যদি a ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়, ফর অল এ বি বিলংস টু আর। একটা জিনিস লক্ষ্য করো, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা কিন্তু রিং এর ডেফিনেশনের মধ্যেই ঢুকে যায়। এটা কিন্তু কমিউটেটিভ রিং হওয়ার কন্ডিশন না, ভালো করে বুঝতে হবে। যদি বলি আমি একটা রিং কাকে বলে, তার মধ্যে কিন্তু 5 নম্বর কন্ডিশনটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। প্লাসের রেসপেক্টে যদি কমিউটেটিভ হয় সেটাকে কিন্তু কমিউটেটিভ রিং বলে না, সেটা রিং এর ডেফিনেশনের মধ্যেই পড়ে যায়। তাহলে একটা রিং কে, যেরকম একটা গ্রুপকে যদি আমি বলি কমিউটেটিভ গ্রুপ, তাহলে বলতে হবে যে তার যেটা কম্পোজিশন, সেই কম্পোজিশনের রেসপেক্টে সেটা কমিউটেটিভ হচ্ছে কিনা। কিন্তু যদি বলি একটা রিং কমিউটেটিভ কিনা, তাহলে রিং এর ক্ষেত্রে কি হতে হয়? রিং এর ক্ষেত্রে কমিউটেটিভ হওয়ার জন্য ডটের রেসপেক্টে কমিউটেটিভ হতে হবে। যদি ডটের রেসপেক্টে কমিউটেটিভ হয় তাহলেই তাকে কমিউটেটিভ রিং বলবো। আর যদি প্লাসের রেসপেক্টে হয় তাহলে কমিউটেটিভ রিং বলার দরকার নাই, কারণ প্লাসের রেসপেক্টে হতেই হবে, এটা রিং এর ডেফিনেশন। যদি প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ না হয় তাহলে তাকে রিংই বলবো না, তাই না? রিং এর 5 নম্বর কন্ডিশনটা কি বলে দিয়েছে? যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই তাহলে তাদেরকে প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ হতে হবে। এটা কিন্তু রিং এর ডেফিনেশন, এটা কমিউটেটিভনেস না, এটা রিং এর ডেফিনেশন। প্লাসের রেসপেক্টে যদি কমিউটেটিভ হয়, দ্যাট ইজ আন্ডার দ্য ডেফিনেশন অফ এ রিং। আর যদি কোনো একটা রিং কমিউটেটিভ হয় তাহলে সেটাকে কি করতে হবে? ডটের রেসপেক্টে কমিউটেটিভ হতে হবে। তাহলে বারবার করে কিন্তু বলে দিচ্ছি, একটা রিং তাকে কমিউটেটিভ কখন বলবো? যদি সেটা ডটের রেসপেক্টে কমিউটেটিভ হয়, ঠিক আছে? এই রিং আর, এখানে নাম দিচ্ছি আর। ক্লিয়ার? আচ্ছা, এইবার কোশ্চিনটা হচ্ছে একটা রিং কি কমিউটেটিভ হতেও পারে? বলছি হ্যাঁ, কোন রিং কমিউটেটিভ হতেও পারে, আবার কোন রিং কমিউটেটিভ নাও হতে পারে। তো আমরা কি জানি? কমিউটেটিভ হলে এই কন্ডিশনটা হোল্ড করবে, আর যদি রিংটা কমিউটেটিভ না হয় তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে না, মানে a ডট বি আর b ডট এটা সমান হবে না, আলাদা হবে। ঠিক আছে? নেক্সট, এ রিং হ্যাজ অ্যান আইডেন্টিটি। একটা রিং এর আইডেন্টিটি যদি থাকে, এ রিং হ্যাজ অ্যান আইডেন্টিটি, ঠিক আছে, এলিমেন্ট ইফ। কখন একটা রিং এর কখন আইডেন্টিটি থাকবে? ইফ যদি আর হ্যাজ, এ রিং আরই বলছি, ঠিক আছে, এ রিং আর হ্যাজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট ইফ আর হ্যাজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে তার যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকে তাহলেই তাকে আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। অ্যাডিশনের রেসপেক্টে কিন্তু অলরেডি আইডেন্টিটি থাকে, এটা রিং এর ডেফিনেশন। অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি থাকতেই হবে, যদি না থাকে তাহলে রিং না। আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি আইডেন্টিটি থাকে তাহলে রিংটাকে বলা হয় যে রিং এর আইডেন্টিটি আছে। গ্রুপের ক্ষেত্রে যেরকম ভাবে আইডেন্টিটি থাকতেই হতো, একটা গ্রুপে আইডেন্টিটি না থাকলে সেটাকে গ্রুপ বলি না। রিং এর ক্ষেত্রে আইডেন্টিটি থাকতেও পারে, নাও থাকতে পারে।
রিং এর ক্ষেত্রে আইডেন্টিটি থাকতেও পারে নাও থাকতে পারে। কখন রিং এর আইডেন্টিটি থাকবে? যদি তার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি হয়। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি মানে সেটা যদি 1 বলা হয়, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ডটের রেসপেক্টে আইডেন্টিটিটা কত হয়? 1 হয় না? তার মানে দ্যাট ইজ if there exist an element 1, এটাকে আইডেন্টিটি বলা হয়। আর এ থাকতে হবে such that, যাতে করে a dot 1 is equal to 1 dot a is equal to a হতে হবে for all a belongs to R। যদি এরকম হয় তাহলে 1 কে কি বলা হয়? 1 is called the identity element বা তার একটা নাম আছে, আরেকটা ইউনিটি, আইডেন্টিটি বা ইউনিটি, ঠিক আছে, অফ আর রিং এর ইউনিটি বলা হয়। দেখো বোঝাতে পারছি কিনা? একটা রিং, সেই রিং এর নরমালি কি হয়? নরমালি হচ্ছে তার আইডেন্টিটি থাকা মানে তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটাকে আইডেন্টিটি বলা হয়। আর যদি বলে স্যার অ্যাডিটিভ আইডেন্টিটিটাকে জিরো এলিমেন্ট বলা হয়, সেটা থাকতেই হবে, না হলে সেটা রিং হবে না। তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি মানে কিন্তু আইডেন্টিটি না, ওটাকে বলা হয় জিরো এলিমেন্ট রিং এর ক্ষেত্রে। আর রিং এর ক্ষেত্রে আইডেন্টিটি থাকা মানে ডটের রেসপেক্টে তার আইডেন্টিটি আছে কিনা। যদি ডটের রেসপেক্টে তার আইডেন্টিটি থাকে তাহলেই বলা হয় যে রিং এর আইডেন্টিটি বা ইউনিটি আছে। একটা রিং এর ইউনিটি বা আইডেন্টিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। যেরকম ভাবে একটা রিং কমিউটেটিভ হতেও পারে, নাও হতে পারে, সেরকম ভাবে বলছি যে রিং এর ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে যেরকম দেখবে যে গ্রুপ হলে তার আইডেন্টিটি থাকতেই হবে, নাহলে সেটাকে গ্রুপ বলি না। কিন্তু রিং এর ক্ষেত্রে আইডেন্টিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা দেখবো কোন কোন রিং এর ক্ষেত্রে আইডেন্টিটি আছে, কার ক্ষেত্রে নেই, সেগুলো আমরা অবশ্যই উদাহরণে দেখবো। ক্লিয়ার? নেক্সট, তোমাদের এই বইটাতে, এই এসকে মাপার বইতে আইডেন্টিটিটাকে না 1 না দিয়ে আই দিয়েছে, ঠিক আছে? তো নোটেশনটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এখানে 1 না দিয়ে আই, তাহলে এখানে একটু আই করে দিই। একই বিষয়, 1 মানেই আইডেন্টিটি, তো এই বইটা আই দিয়ে ডিনোট করেছে বলে আমি আইটা ইউজ করছি, ঠিক আছে? তাহলে আইটা হচ্ছে আইডেন্টিটি। এবার একটা খুব ছোট্ট জিনিস আছে, বলছে ইফ আই be a multiplicative identity, আই যদি একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হয়, বা এটাকে আমরা একবারে ডিরেক্ট আইডেন্টিটিও বলতে পারি বা ইউনিটিও বলতে পারি, ঠিক আছে? আইডেন্টিটি বলে দেওয়া মানে কিন্তু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ইন এ রিং আর, কোন একটা রিং এ ঠিক আছে, একটা রিং আর এ যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা ইউনিটি থাকে, দেন আই যদি তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা ইউনিটি হয়, তাহলে দেন আই ইজ ইউনিক, বলছে তার আইডেন্টিটিটা ইউনিক হয়। গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আইডেন্টিটি এলিমেন্ট সবসময় ইউনিক হয়, তো বলছে রিং এর ক্ষেত্রেও আইডেন্টিটি সবসময় ইউনিক হয়। কি করে? যদি বলো স্যার এটা প্রমাণ করতে হবে কি করে, আমি একটু হিন্ট দিয়ে দিই, একটু বলে দিই কি করে প্রমাণ করতে হবে। আমরা সবসময় এই ক্ষেত্রে কি ধরি জানো? ইফ পসিবল, যদি সম্ভব হয়, লেট আর রিং হ্যাজ টু আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি মানে কিন্তু মাল্টিপ্লিকেটিভ, বারবার করে বলছি, তাহলে রিং এর দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, ধরে নিচ্ছি। একটা হচ্ছে আই আর আরেকটা হচ্ছে আই ড্যাশড। ধরে নিলাম আমরা দুটো আইডেন্টিটি আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে আই ড্যাশড, ঠিক আছে? আচ্ছা, আই যেহেতু আইডেন্টিটি, তাহলে যে কোনো এলিমেন্ট যদি এ আই এর সাথে রাইটে বা লেফটে গুণ করি, তাহলে এ পাবো ফর অল এ বিলংস টু আর। আর আই ড্যাশ টু যেহেতু আইডেন্টিটি, তাহলে যে কোনো এলিমেন্টের সঙ্গে আই ড্যাশ রাইটে বা লেফটে গুণ করলেও এ পাবো ফর অল এ বিলংস টু আর। বুঝতে পারলাম? তার মানে কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি আই এর সাথে যে কোনো রিং এর এলিমেন্ট যদি গুণ করি বাঁ দিকে বা ডান দিকে, তাহলে এ এলিমেন্টটাই ফেরত পাবো। আবার আই ড্যাশের সঙ্গেও আমরা যে কোনো এলিমেন্ট এ ডান দিকে বা বাঁ দিকে গুণ করি, এটাই পাবো। তাহলে by the property of
আই, আই এর প্রপার্টি অনুসারে যে কোনো এলিমেন্ট, আই ড্যাশটাকে রিং এর যে কোনো এলিমেন্ট বলছি, তার সাথে যদি আই গুণ করি আই এর প্রপার্টি অনুসারে কি পাবো, বা উল্টোটা করলেও আমরা কি পাবো, আমরা আই ড্যাশ পাবো, কারণ আই এর প্রপার্টি ইউজ করেছি, যে কোনো এলিমেন্ট আই ড্যাশের সঙ্গে আই গুণ করলে সেই এলিমেন্টটা পাওয়া যায়। অ্যান্ড বাই দ্য প্রপার্টি অফ আই ড্যাশ, আই ড্যাশের প্রপার্টি অনুসারে যে কোনো এলিমেন্টের সঙ্গে আই ড্যাশ যদি গুণ করি বাঁ দিকে বা ডান দিকে, এই যে দেখো যে কোনো এলিমেন্টের সঙ্গে আই ড্যাশ ডান দিকে বা বাঁ দিকে গুণ করো কি পাবো, ওই এলিমেন্টটা পাবো, তাহলে আই ড্যাশের প্রপার্টি অনুসারে আই হবে। এবার দেখো এই দুটো কিন্তু সমান, একই জিনিস, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে আই আর আই ড্যাশটা সেম, তাই না, আই ড্যাশ আর আই সেম, অতএব আই ইজ ইউনিক। এটা তো হিন্ট দিলাম না, এটা পুরো সলিউশনটাই করে দিলাম, পুরো সলিউশন বা প্রমাণটা, প্রুফ, ঠিক আছে। তাহলে যে কোনো একটা রিং এর ক্ষেত্রে যদি আইডেন্টিটি থাকে, আইডেন্টিটি মানে কিন্তু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, বারবার করে বলছি, কোনো একটা রিং এর ক্ষেত্রে যদি আইডেন্টিটি থাকে দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যদি থাকে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যে আইডেন্টিটি থাকে সেটাকে আমরা আই বলি, সেটা যদি এক্সিস্ট করে তাহলে সেটা সবসময় ইউনিক হয়, একটাই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকতে পারে, একের বেশি না। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দু একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, বললাম আর হচ্ছে জেড, জেড মানে ইন্টিজার, ঠিক আছে, জেড মানে হচ্ছে ইন্টিজারের সেট, এটা হচ্ছে আর, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোশ্চেনটা হচ্ছে আমরা ভেরিফাই করব বা এক্সামিন করব জেড প্লাস ডট এটা একটা রিং হচ্ছে কি হচ্ছে না, ইজ এ রিং বা ইজ নট এ রিং, এটা আমরা ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের 8খানা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। তো 8খানা আমি করব না, তার বদলে আমি এখন কি করব, আমি প্রথম 5খানাকে একবারে কম্বাইন করে দিলাম। কে বলতে পারে জেড প্লাস কমিউটেটিভ গ্রুপ হয়? হ্যাঁ। জেড ডট সেমি গ্রুপ হয়? একই না, হ্যাঁ স্যার। বলো কে বলতে পারে? হয় স্যার। জেড প্লাস স্যার হয়। হয় কমিউটেটিভ গ্রুপ, হ্যাঁ ঠিক স্যার। আছে। হ্যাঁ স্যার। সেমি গ্রুপ হয়। সেমি গ্রুপ। সেমি গ্রুপ হয়। আর জেড এর ক্ষেত্রে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে? আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে a ডট b প্লাস c ইজ ইকুয়াল টু a ডট b প্লাস a ডট c, এরকম হোল্ড করে কিনা। তো দেখো আমি তিনটে সংখ্যা নিচ্ছি, ধরো 2 ইনটু 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 ইনটু 3 প্লাস 2 ইনটু 4, হয় না? খুব সিম্পল জিনিস এটা, হয়তো তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে বিষয়টা ভালো করে বোঝো, ব্যাপারটা ভালো করে বোঝো। কি কি বললাম আমি তাহলে? তাহলে আমি বললাম যে জেড প্লাসটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, 5টা কন্ডিশন হোল্ড করে যাচ্ছে। জেড ডট সেমি গ্রুপ ডটের রেসপেক্টে দুটো কন্ডিশন হোল্ড করে, টোটাল 7টা, প্লাস এটা হচ্ছে 8 নম্বর কন্ডিশন, তাহলে 8খানা কন্ডিশন হোল্ড করছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা রিং। রিং। ক্লিয়ার? আচ্ছা, এইবার প্রাণবন্ধু একটা কোশ্চেন করেছিল, স্যার জেড ডট যদি গ্রুপ হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, সবার আগে জেড ডট কি গ্রুপ, এটা কি হ্যাঁ কি না? না স্যার। না স্যার। গ্রুপ না, কেন গ্রুপ না? কি কারণে জেড ডট গ্রুপ না? জিরো আইডেন্টিটি। জিরোর আইডেন্টিটি। না, 1 আর -1 বাদ দিয়ে কারোর আইডেন্টিটি থাকে না, শুধুমাত্র 0 নয়, 2 এরও আইডেন্টিটি থাকে না। 2 এর সঙ্গে এমন এলিমেন্ট গুণ করে 1 দেখাও, তো বলবে স্যার হাফ, হাফ তো জেডে নেই। তাহলে 1 এবং -1 ছাড়া, এরা ছাড়া, মানে এই দুটো ছাড়া আর কারোর, ঠিক আছে, 1 আর -1 ছাড়া কারোর ইনভার্স থাকে না, ঠিক আছে, ডটের রেসপেক্টে। প্লাসের রেসপেক্টে গ্রুপ হয় এবং কমিউটেটিভ গ্রুপ হয়। তাহলে যাই হোক, এটা একটা রিং, ঠিক আছে, বুঝতে পারলে কারণটা কি, কেন এটা রিং? কারণ ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হচ্ছে, গ্রুপ হয়তো হচ্ছে না, তাতে আমার যায় আসে না। কেন যায় আসে না? কারণ ডটের রেসপেক্টে শুধুমাত্র সেমি গ্রুপ হলেই রিং বলবো আমরা, গ্রুপ হওয়ার দরকার নেই। এই রিংটার কি কমিউটেটিভ? আচ্ছা, কমিউটেটিভ রিং কি করে বলতে হবে এই রিংটা কমিউটেটিভ কিনা? এই রিংটা কি কমিউটেটিভ? এটা কি ডটের রেসপেক্টে কমিউট করে? হ্যাঁ স্যার। ডটের রেসপেক্টে কমিউটেটিভ করে? যে কোনো দুটো নাম্বার নাও তো, ইন্টিজার 2 আর 3 গুণ করো, 3 আর 2 গুণ করো, সেম হয়? এ আর বি আর বি আর এ সেম হবে, যে কোনো এ বি যদি জেড এ থাকে, তাহলে এটা একটা কমিউটেটিভ রিং। ক্লিয়ার?
বুঝতে পারলে কিনা? এবার চেক করতে হবে এটা একটা রিং উইথ আইডেন্টিটি কিনা, এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে কিনা এটা চেক করে নিতে হবে। ঠিক আছে, এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে কিনা আমরা চেক করব, দেখবো যে এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে কিনা। বলো হ্যাঁ কিনা, আছে কি নেই, কে বলতে পারে? নেই। আছে, তাহলে এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। ক্লিয়ার, বুঝতে পারলাম? এক্সাম্পল 2 2 নম্বর। ঠিক আছে, দেখো আচ্ছা কিছু কোশ্চেন করবো আমি, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে তোমরা ঠিকঠাক ভাবে। ধরো আমি বললাম 2z প্লাস ডট, আচ্ছা তাহলে আরটাকে নিলাম 2z, ঠিক আছে, 2z প্লাস ডট। এবার কোশ্চেনটা হচ্ছে এই 2z প্লাস ডট এটাকে একটা আমরা রিং বলবো কি বলবো না, ঠিক আছে? আচ্ছা তো সবার আগে আমাদের চেক করতে হবে 2z প্লাস এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ কিনা। বলো এটা অ্যাবিলিয়ান গ্রুপ হয় 2z, হ্যাঁ কি না? এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়। 2z মানে সমস্ত ইন্টিজার যারা 2 এর গুণিতক তারা একটা অ্যাবিলিয়ান গ্রুপ তৈরি করে। 2z ডট সেমি গ্রুপ হয়, হ্যাঁ হয়। হয়। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি জেডে হয় মানে মূল যে মূল গ্রুপটাতে যদি হয় বা মূল সেটটাতে যদি হয়, গ্রুপ বলাটা ঠিক না, মূল সেটে যদি হয় তাহলে তার সাবসেট গুলো তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা রিং। ঠিক আছে, 2z প্লাস ডট ইজ এ রিং। আচ্ছা এই রিংটা কি কমিউটেটিভ, মানে রিংটা কখন কমিউটেটিভ হবে? 2z কি ডটের রেসপেক্টে কমিউট করে? দেখো তো ডটের রেসপেক্টে 2z কমিউট করে, হ্যাঁ কি না? করে না? জেড তো করে, তো জেড যদি করে তাহলে তার সাবসেট করবে না কমিউট? বড় সেটটা যদি কমিউট করে, এটা বড় সেট, এখানে সমস্ত এলিমেন্ট কমিউট করছে একে অপরের সাথে, তার সাবসেট নিচ্ছে 2z, তাহলে সেটা কমিউট করবে না? অবশ্যই কমিউট করবে। তো তাহলে কি বলতে পারি এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং। এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং। এবার কোশ্চেনটা হচ্ছে এর আইডেন্টিটি আছে, এই রিং, ঠিক আছে, এর আইডেন্টিটি আছে। আইডেন্টিটি থাকা মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টের আইডেন্টিটি আছে। আচ্ছা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি থাকা মানে 2z থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, যে কোনো একটা এলিমেন্ট ধরো a 2z থেকে, তার সাথে এমন একটা এলিমেন্ট গুণ করো ডান দিকে আর বাঁ দিকে যাতে করে a পাওয়া যায়। বলো কত গুণ করলে পাওয়া যাবে? বলো। না নেই স্যার, 1 গুণ করলে পাওয়া যাবে তো? 2z এ তো 1 নেই। কারেক্ট, 2z এ 1 নেই, কিন্তু 1 গুণ করলে পাওয়া যাবে, কিন্তু 1 2z এ বিলং করে না। তাহলে দেখবে যখন আমি কমিউটেটিভের ডেফিনিশন দিয়েছিলাম বা আইডেন্টিটির ডেফিনিশন দিয়েছিলাম, আমি বারবার করে বলেছিলাম আইডেন্টিটি হোক বা যে কোনো এলিমেন্ট হোক সেটা আর এ থাকতে হবে, রিং এ থাকতে হবে। তাহলে দেখো 1 কিন্তু 2z এ থাকে না, তাহলে এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং কিন্তু এর কোনো আইডেন্টিটি নেই, তার মানে এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি নেই। তাহলে এটাকে বলা হয় উইদাউট আইডেন্টিটি বা উইদাউট ইউনিটি, যা ইচ্ছা। আইডেন্টিটিও বলতে পারো, ইউনিটি একই জিনিস, ঠিক আছে? তাহলে 2z প্লাস ডট ইজ এ কমিউটেটিভ রিং, রিংটা কমিউটেটিভ কিন্তু উইদাউট আইডেন্টিটি। তাহলে পরীক্ষাতে অনেক সময় কোশ্চিন আসে যে 2z প্লাস ডট এটা কি কমিউটেটিভ রিং, একটা অপশন। 2 নম্বর অপশন এটা কি রিং উইথ ইউনিটি, 3 নম্বর অপশন এটা কি রিং উইদাউট ইউনিটি। তো এরকম প্রচুর থাকে। বা এটা কি নন কমিউটেটিভ রিং, তাহলে অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি, এর কোনো ইউনিটি নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, আমি স্টার দিয়ে রাখলাম। এক্সাম্পল 3 3 নম্বর। আর এই আর মানে কিন্তু রিয়াল নাম্বার, দুটো আর আছে, একটা হচ্ছে এরকম, দেখো আমি ডবল দাগ দিচ্ছি, আর এটা হচ্ছে সিঙ্গেল। এই আর মানে সেট অফ অল রিয়াল নাম্বারস, বুঝতে পারছি। আর এই আর মানে রিং, ঠিক আছে? তাহলে এবার বলো আর প্লাস ডট সেই রিয়াল নাম্বারের সেটটাকে যদি আমরা রিং হিসেবে কনসিডার করার চেষ্টা করি, তাহলে এটা কি একটা রিং হবে?
আর প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ। হ্যাঁ, এটা একটা কমিউটেটিভ গ্রুপ কি? হ্যাঁ স্যার। এটা একটা কমিউটেটিভ গ্রুপ। আর ডট এটা একটা সেমি গ্রুপ। এটা কিন্তু গ্রুপ না, কিন্তু সেমি গ্রুপ ডটের রেসপেক্টে। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, দেখবে কোনো যে কোনো কিছু এরকম তিনটে সংখ্যা নিয়ে নাও। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা মেইনলি আমরা নরমালি যেগুলো আমরা সেটগুলো জানি না, আর হোক বা সি হোক, কমপ্লেক্স হোক, এই ক্ষেত্রে মোটামুটি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা হোল্ড করে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমরা? এটা হচ্ছে একটা রিং। এবার কোশ্চেনটা, এটা কি কমিউটেটিভ রিং? বলছে হ্যাঁ, এটা একটা কমিউটেটিভ রিং, কারণ আর ডটের রেসপেক্টে কমিউট করে। এটা কি রিং উইথ ইউনিটি? হ্যাঁ, কারণ আর ডটের রেসপেক্টে আইডেন্টিটি আছে, তাহলে এটা হচ্ছে রিং উইথ আইডেন্টিটি বা ইউনিটি। ঠিক আছে, কারণ ডটের রেসপেক্টে দেখবে এ এর সাথে যে কোনো এলিমেন্ট ডট করো ওটাই পাওয়া যায়, তাহলে ডটের রেসপেক্টে আইডেন্টিটি আছে মানে আর প্লাস ডট, এটা হচ্ছে একটা রিং উইথ ইউনিটি। সিমিলারলি আর এর জায়গায় যদি আমরা কিউ নিয়ে নিই, একই হবে। বা সি নিয়ে নিই, সি মানে কমপ্লেক্স নাম্বার, একই হবে। তাহলে এগুলো চেক করে দেখবে। আর প্লাস ডট যেরকম ভাবে চেক করলাম, কিউ প্লাস ডট, সি প্লাস ডট, এটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি। ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে 3 নম্বর উদাহরণ। নেক্সট এক্সাম্পল 4 নম্বর এক্সাম্পল। লেট আরটা হচ্ছে, ঠিক আছে, সেটটা আর, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সেট। ঠিক আছে, আরটাকে আমরা বলছি ম্যাট্রিক্সের সেট। তো আমি সব থেকে একবারে ছোট নিলাম এম টু আর। এম টু আর মানে সবার জানা আছে তো, the set of all 2x2 matrices। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে এম টু আর প্লাস ডট, এটা একটা রিং কিনা? আনসার রিং। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে সবার আগে কি চেক করতে হবে? এটা রিং হতে গেলে এম টু আর ম্যাট্রিক্সের সেট প্লাসের রেসপেক্টে এটা একটা অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ হয় কিনা। ম্যাট্রিক্স প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়, চেক করে দেখবে এটা একটা কমিউটেটিভ গ্রুপ হয়। এই জন্য বলেছিলাম ভালো করে গ্রুপ পড়বে। গ্রুপ যদি ভালো করে পড়ে থাকো তাহলে রিং এর কোনো সমস্যা নেই। রিং হচ্ছে গ্রুপেরই জাস্ট একটু এক্সট্রা ভার্সন, আর কিছু না, অ্যাডভান্স ভার্সন। আচ্ছা, এম টু আর ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হয়। সেমি গ্রুপ মানে দুটো ম্যাট্রিক্স নাও, ডট করো, ক্লোজার হচ্ছে কিনা, তিনটে ম্যাট্রিক্স নাও, অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। হয়, সেমি গ্রুপ হয়। আচ্ছা, এটা কি গ্রুপ হয় ডটের রেসপেক্টে? কেন গ্রুপ হয় না? কেন, কি সমস্যা হয়? ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার না। কারেক্ট, যারা নন সিঙ্গুলার মাত্র ইনভার্স থাকে, যারা সিঙ্গুলার তাদের ইনভার্স থাকে না। কারোর যদি ডিটারমিনেন্ট 0 হয় তার ইনভার্স থাকবে না ডটের রেসপেক্টে। ঠিক আছে, তার ইনভার্স এ হ্যাজ নো ইনভার্স, ডটের রেসপেক্টে থাকে না উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। সেই জন্যই তো আমরা GL2R ধরি না। GL2R মনে আছে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সেট। তাহলে যদি এটা হয় তাহলে হয় না। ঠিক আছে, যাই হোক, তো এটা একটা সেমি গ্রুপ। আর ম্যাট্রিক্স ডিস্ট্রিবিউটিভ লক প্রপার্টি ফুলফিল করে। ম্যাট্রিক্স A ডট B প্লাস C, তিনটে ম্যাট্রিক্স নিলাম, এটা হয় A ডট B প্লাস A ডট C হয়? এটা হয় না, জানো কেউ? আর B প্লাস C ডট A ইকুয়াল টু B ডট A প্লাস C ডট A হয়? এটা হয় কি হয় না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে একটা রিং। তাহলে এটা হচ্ছে একটা রিং। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কি রিংটা কি কমিউটেটিভ হবে? ম্যাট্রিক্স কি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ? না স্যার। এটা হয়? হয় না। তাহলে এটা কি হবে? এটা হবে না, ইজ এ নন কমিউটেটিভ রিং। তাহলে আমরা জানলাম যে একটা রিং সব সময় কমিউটেটিভ হয় না, নন কমিউটেটিভ রিং। আচ্ছা, আইডেন্টিটি আছে? হ্যাঁ কি না? উইথ না উইদাউট আইডেন্টিটি? আইডেন্টিটি মানে যে কোনো এলিমেন্টের সঙ্গে এমন একটা এলিমেন্ট খোঁজে তো ডট করো তো, যাতে করে ওটাই পাওয়া যায়। কত? I2 I2 এখানে I2 বা I,
তাহলে উইথ আইডেন্টিটি, রিং উইথ আইডেন্টিটি বা ইউনিটি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটাকেও স্টার দিয়ে রাখলাম। তাহলে একটা ম্যাট্রিক্সের সেট একটা রিং হয় M2R। তো M2R যেরকম ভাবে রিং, এরকম ভাবে নোট দিয়ে দিতে পারো MN8টাও রিং হবে। মানে ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 2x2 না হয়ে যদি R + R হয়, N + N হয়, তাহলে সেটাও কি হবে? ইজ এ নন কমিউটেটিভ। একই ভাবে ইজ এ নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। তাহলে দেখো এই ফার্স্ট শেখালাম যেই রিংটা হচ্ছে কমিউটেটিভ নয়। এর আগে কিন্তু যে উদাহরণগুলো করেছি সেগুলোতে সব কি, সব কমিউটেটিভ। দেখো এটা কমিউটেটিভ, জেড কমিউটেটিভ, এগুলো সব কমিউটেটিভ। তাহলে এই প্রথম আমরা শিখলাম যে এমন একটা রিং যেটা কমিউটেটিভ না, নন কমিউটেটিভ। এই জন্য কিন্তু আমি এখানে স্টার দিয়ে রেখেছি। এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? এটা 5। আরেকটা এক্সাম্পল শিখবো। পাঁচ নম্বর, জেডএন। মনে আছে জেডএন প্লাস ডট ইন্টিজার মডিউলো Z5 Z4 আমরা অনেক করেছি। তাহলে জেডএন সবার মনে আছে? বলো এটা একটা রিং হবে কি হবে না, কে বলতে পারে? এত টাইম লাগার তো কথা না। জেডএন প্লাস হবে স্যার। কমিউটেটিভ গ্রুপ Zn dot is a semi group. Zn dot কিন্তু গ্রুপ হয় না, ইনভার্স থাকে না, সেমি গ্রুপ। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, দেখে নেবেন। ঠিক আছে, এটা হোল্ড করে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ডস। তাহলে এটা হচ্ছে একটা রিং কমিউটেটিভ। হবে স্যার। হ্যাঁ স্যার। হবে 2 বার আর 3 বার গুণ করো ডটের রেসপেক্টে, আর 3 বার আর 2 বার গুণ করো। আমি এক জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে ডটের রেসপেক্টে একই হয় গুণ। আচ্ছা, আইডেন্টিটি থাকবে? যে কোনো এলিমেন্টের সঙ্গে 1 বার গুণ করো। হ্যাঁ স্যার থাকবে। 1 বার থাকবে। তাহলে আইডেন্টিটি হচ্ছে 1 বার। তাহলে এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এক্সাম্পল কার, রিং এর। ঠিক আছে, আচ্ছা নেক্সট। M2C প্লাস ডট। আচ্ছা, যদি আমরা আর এর বদলে ম্যাট্রিক্সের সেটই নিই, খালি আর এর বদলে সি নিই, কমপ্লেক্স নাম্বার নিই, তাহলে সেটাকে একটা রিং হবে? এটা হচ্ছে কোশ্চেন, তাই তো? তো সবার আগে আমাদের চেক করতে হবে M2C এটা প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ কিনা। তো আমাকে যদি কেউ কোশ্চেন করো, তো আমি উল্টো তোমাদের এখন কোশ্চেন করব। কেন কোশ্চেন করবো? কারণ আমি অলরেডি গ্রুপ শিখিয়ে দিয়েছি। তো এটাকে একটা অ্যাবলিয়ান গ্রুপ, হ্যাঁ কি না? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, তোমাদের কাছে কোশ্চেন, আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন তোমাদের কাছে হচ্ছে M2C ডটের রেসপেক্টে সেমি গ্রুপ কিনা। হ্যাঁ স্যার হবে। এটা কোশ্চেন। আর 3 নম্বরটা আমি অ্যান্সার দিয়ে দিলাম, এটা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে। ডিস্ট্রিবিউটিভ ল এটা হোল্ড করে, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা হোল্ড করে, এটা আমি বলে দিলাম। তাহলে বাকি দুটো তোমরা কোশ্চেন করো, অ্যান্সার দাও, কারণ বাকি দুটো আমি অলরেডি 2 মাস ধরে পড়াচ্ছি তোমাদের। বলো এটা কি একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়? একটা ম্যাট্রিক্স কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ম্যাট্রিক্স কি হয় জানো? I 1 + I। রিয়ালও হতে পারে, রিয়াল নাম্বারও কিন্তু কমপ্লেক্স। এরকম ধরো একটা ম্যাট্রিক্স হলো 2x2। তো এরকম একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স, দুটো যদি ম্যাট্রিক্স যোগ করি তাহলে সেটা একটা ম্যাট্রিক্স হবে না? যদি আমি বলি যে 0 0 0 0 অ্যাডিটিভ আইডেন্টিটি হবে না? 0 এলিমেন্ট হবে না? 0 কিন্তু কমপ্লেক্স নাম্বার। 0 রিয়াল মানে 0 আর এ বিলং করছে, আর এ থাকা মানে সি তে। অ্যাকচুয়ালি 0 হচ্ছে জেড এ থাকে, ইন্টিজার। তার মানে কিউ তে 0 কিন্তু আবার রেশনাল নাম্বার। পরপর এটা হয়ে যায়। জেড কিউ এর সাবসেট, কিউ আর এর সাবসেট, আর সি এর সাবসেট। তাহলে 0 সি তে থাকে। তো দেখবে এটা হচ্ছে একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়, এটা হচ্ছে একটা সেমি গ্রুপ হয়। তাহলে এটা কি হবে? একটা
রিং হবে, কিন্তু কমিউটেটিভ হবে না। ইজ এ রিং, কমিউটেটিভ হবে না কিন্তু, উইথ ইউনিটি হবে, কিন্তু নন কমিউটেটিভ, একই রকম প্রপার্টি ফুলফিল করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার জিরো রিং, বা এটাকে অনেকে বলে ট্রিভিয়াল রিং, খুবই ইম্পর্টেন্ট। জিরো রিং বা ট্রিভিয়াল রিং, খুব ভালো করে আমার কথাটা শোনো। এক্সাম্পল 6, কত নম্বর এক্সাম্পল? 6 নম্বর, জিরো রিং বা ট্রিভিয়াল রিং। আচ্ছা, একটা সেট নিলাম, আর সেই সেটে শুধু একটাই এলিমেন্ট আছে, জিরো, আর কেউ নেই। তাহলে এবার আমার কোশ্চিনটা হচ্ছে, ইজ আর প্লাস ডট এ রিং? এটা কি একটা রিং? তাহলে তোমাদের কাজ কি? এটা একটা রিং হতে গেলে, আচ্ছা রিং এ কটা এলিমেন্ট আছে, রিং সেটে কটা এলিমেন্ট আছে? একটাই, জিরো, শুধু জিরো, আর কেউ নেই। তাহলে কোশ্চিনটা হচ্ছে, এটা কি একটা রিং হবে? বলো। তাহলে এটা যদি একটা রিং হতে হয়, তাহলে আমরা কি কি চেক করতে হবে আমাদের, বলো। ক্লাসের রেসপেক্টিভ গ্রুপ তাহলে আর আর ডটের রেসপেক্টিভ সেমি। প্লাস একটা হবে গ্রুপ, স্যার। একটা অ্যাবিলিয়ান হ্যাঁ গ্রুপ, হবে। আর প্লাস একটা অ্যাবিলিয়ান গ্রুপ কিনা, ঠিক আছে। আচ্ছা, আর প্লাস মানে আরটা কি? আরটা হচ্ছে শুধুমাত্র জিরো আছে, আর কেউ নেই। জিরো প্লাস, তাহলে জিরো প্লাসের রেসপেক্টে, মানে ট্রিভিয়াল হয় না, একটা ট্রিভিয়াল গ্রুপ তো এটা। তাহলে ট্রিভিয়াল গ্রুপ হয় না অ্যাবিলিয়ান গ্রুপ? ট্রিভিয়াল গ্রুপ শুধু আইডেন্টিটি আছে, ক্লাসের রেসপেক্টে এটাকে খালি কি বলি? এটা শুধু আইডেন্টিটি। তাহলে শুধু আইডেন্টিটি আছে, সেটাকে আমরা কি বলি? ট্রিভিয়াল গ্রুপ। তাহলে ট্রিভিয়াল গ্রুপ কি হয়? অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ হয়। এবার বলো যে এইটা কি ডটের রেসপেক্টে একটা সেমি গ্রুপ হয়? আচ্ছা, সেমি গ্রুপ হতে গেলে কি কি হতে হবে? তার মানে একটাই সেট এলিমেন্ট আছে জিরো, সেটাকে আরেকবার নিলাম, তো জিরো আর জিরো গুণ করে জিরোই হয়, মানে সেটে বিলং করে। জিরো নাও, জিরো ডট জিরো করো, আর জিরো ডট জিরো ইন্টু জিরো, সেম তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এবার বলতে পারো স্যার আর কোনো এলিমেন্ট কেন দিলেন না? সেটা তো আর এলিমেন্ট নেই, সেটা একটা এলিমেন্ট আছে, তাহলে এটা দিয়ে আমাদের ক্লোজার দেখাতে হবে, এটা দিয়ে অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে। তাহলে দেখবে যে জিরোটা ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হয়। ক্লিয়ার? আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিকে হোল্ড করে, জিরোর সাথে জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো ডট জিরো প্লাস জিরো ডট জিরো। খুব বোকা বোকা লাগলেও বিষয়গুলো কিন্তু খুব মানে কনসেপচুয়াল। আমরা জিরো দিয়ে ধরি, কিন্তু মানে রিং থেকেই কিন্তু জিরো বিষয়টা এসছে। এই যে আমরা যে জিরো বলি, এই যে আর্যভট্ট যে শূন্য আবিষ্কার করেছি, কোথা থেকে? রিং থেকেই, কিন্তু রিং এর জিরো থেকেই ব্যাপারটা কিন্তু এসছে, কনসেপ্টটা। তাহলে আমরা ছোটবেলা আগে জিরো পড়ি, পরে রিং পড়ি বুড়ো বয়সে, কিন্তু ব্যাপারটা কিন্তু আগে এসছে কিন্তু রিং, তারপর আমাদের নাম্বার জিরো টিরো এগুলো সব পরে এসছে। ওয়ানটা কোথা থেকে এসছে? এই গ্রুপের আইডেন্টিটি, রিং এর আইডেন্টিটি, এখান থেকে এসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা রিং হয়। তাহলে কোশ্চিনটা কি? এই যে এটা হচ্ছে একটা রিং, তাহলে কোশ্চিনটা এখানে হচ্ছে আর প্লাস ডট ইজ এ রিং। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে রিংটা, এই রিংটাকে কি বলা হয়? দিস রিং ইজ কল্ড, দিস রিং ইজ কল্ড জিরো রিং বা ট্রিভিয়াল রিং। কেন জিরো রিং বলা হয়? কারণ একটা এলিমেন্ট জিরো থাকে। ট্রিভিয়াল রিং কেন বলা হয়? একই কারণে, যে একটাই এলিমেন্ট থাকে, তাহলে গোটা সেটে একটাই এলিমেন্ট জিরো প্লাস আর ডট, তাহলে এটা হচ্ছে একটা ট্রিভিয়াল রিং বা জিরো রিং। ক্লিয়ার? এইবার কোশ্চেনটা হচ্ছে, জিরো রিং কি কমিউটেটিভ? এই রিংটা কি কমিউটেটিভ হয়? স্যার হবে। ডটের রেসপেক্টে কমিউট করে, জিরোর সাথে জিরো গুণ করো, একই বিষয়, কমিউটেটিভ। হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং। এর আইডেন্টিটি থাকে? এর আইডেন্টিটি হ্যাঁ কি না? আচ্ছা, এই ক্ষেত্রে না, যেহেতু এইখানে দেখো আরে, দেখো আর কোনো এলিমেন্ট নেই, মানে এই সেটে আর কোনো এলিমেন্ট নেই, তো সেটে যেহেতু আর কোনো এলিমেন্ট থাকে না, তাহলে জিরোটাই তার অ্যাডিটিভ আইডেন্টিটি, জিরোটাই তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হিসেবে কনসিডার করা হয়। পার্টিকুলার এই ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে কিন্তু না। পার্টিকুলার এই ক্ষেত্রে জিরোটাকেই বলা হয় তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে, ওটা কি? তাহলে ওয়ান কে না বলে জিরোকেই বলা হয় তার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, শুধুমাত্র ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে, এটা মাথায় থাকে। তাহলে এই ট্রিভিয়াল রিংটা কি হবে? ট্রিভিয়াল রিং ইজ এ রিং উইথ, trivial ring is a ring with
ইউনিটি। এবং কিরকম রিং? কমিউটেটিভ রিং। খালি বলে দিই ওয়্যার জিরো এলিমেন্ট, এর জিরো এলিমেন্ট মানে জিরো একটাই সেট আছে, আর এর ইউনিটি বা আইডেন্টিটি সেম ইজ ইকুয়াল টু ইউনিটি এলিমেন্ট। এটা যাতে মাথায় থাকে। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে ট্রু? শুধুমাত্র এটা ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে ট্রু। আর বাকি রিং এর ক্ষেত্রে নন ট্রিভিয়াল রিং। তাহলে নন ট্রিভিয়াল কাকে বলা হয়? কাউকে যদি বলি একটা নন ট্রিভিয়াল রিং, তাহলে নন ট্রিভিয়াল মানে কি হবে বলো, কে বলতে পারে? তাহলে নন ট্রিভিয়াল রিং কন্টেন্টস at least কি টু এলিমেন্টস। বা এইভাবে বলতে পারে কেউ, এ নন ট্রিভিয়াল রিং কন্টেন্টস এ নন জিরো এলিমেন্ট। একটা নন জিরো এলিমেন্ট থাকবে, জিরো তো থাকবেই, কারণ রিং এ জিরো থাকতেই হয় ডেফিনেশন অনুসারে, একটা নন জিরো এলিমেন্ট থাকবে। তাহলে মিনিমাম দুটো এলিমেন্ট থাকতে হবে একটা নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে। আর যদি দুটো এলিমেন্ট না থাকে, শুধু একটাই থাকে, শুধু জিরো, তাহলে সেটাকে আমরা বলবো ট্রিভিয়াল রিং। দেখো বোঝাতে পারলাম কিনা, ট্রিভিয়াল রিং বা জিরো রিং। ঠিক আছে। আচ্ছা, নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে জিরো আর আইডেন্টিটি আলাদা হয় কিন্তু। ঠিক আছে, যাই হোক, তো এটা আমরা দেখবো, অবশ্যই এটা প্রমাণ করব। তার আগে আমি কতগুলো প্রমাণ খুব ঝটঝট করে দিই, সেই প্রমাণগুলো আমরা দেখবো। দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করো, না হলে আমি এখন নেক্সট তিনটে প্রপার্টি করাবো, তিনটে থিওরেম। কারো কোনো কোশ্চেন আছে? নেই। ঠিক আছে, তাহলে তিনটে থিওরেম করাচ্ছি, লিখে ফেলো খুব তাড়াতাড়ি। In a ring, R plus dot, একটা রিং R plus dot, এক নম্বর A রিং এর একটা এলিমেন্ট, তার সাথে যদি জিরো এলিমেন্টের গুণ করি। আচ্ছা, আমরা জানি A যদি কোনো একটা এলিমেন্ট হয়, তার সাথে জিরো এলিমেন্টের যোগ করলে A হয়, কিন্তু A এর সাথে যদি জিরো এলিমেন্টের গুণ করি বা জিরোর সাথে যদি A গুণ করি, তাহলে জিরো হবে। বিষয়টা খুব অবাক হতে পারো, ভাবতে পারো স্যার এই জিনিসগুলো আমরা এখন শিখছি, যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে জিরো গুণ করলে জিরো। খুব স্বাভাবিক স্যার, ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে এটাই মনে শিখে এসেছি। অবশ্যই শিখে এসেছি এটা, কিন্তু কেন, তার কারণটা আজকে শিখবো। হঠাৎ করে কেন কোনো এলিমেন্টের সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়, সেটা আজকে শিখবো। এসছে কিন্তু রিং থেকে, যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো, জিরো মানে রিং এর জিরো এলিমেন্ট, ব্যাপারটা বোঝো। রিং এর জিরো এলিমেন্ট, রিং এর জিরো এলিমেন্ট কাকে বলে? যে কোনো এলিমেন্টের সঙ্গে তার জিরো এলিমেন্ট যোগ করলে সেটাই পাওয়া যায়। সেই যে কোনো রিং এর একটা এলিমেন্টের সঙ্গে যদি আমরা জিরো এলিমেন্ট গুণ করি, তাহলে জিরো পাবো। ফর অল এ বিলংস টু আর। 2 নাম্বার 2। আচ্ছা, একটা কাজ করি, ফর অল এ বিলংস টু আর, আর এখানে বলে দিই জিরো বিং দা জিরো এলিমেন্ট অফ আর, এটা বলে দিলাম। ঠিক আছে, জিরোটা হচ্ছে রিং এর জিরো এলিমেন্ট। নাম্বার 2, 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট, তাহলে প্রথমটা ইম্পর্টেন্ট, সেকেন্ডটা কি বলেছে? এর সাথে যদি মাইনাস বি গুণ করি, এবার বলতে পারো স্যার এ কি? এ হচ্ছে রিং এর একটা এলিমেন্ট। মাইনাস বি কি? মাইনাস বি হচ্ছে বি এর অ্যাডিটিভ ইনভার্স হবে। রিং এ যদি বি থাকে, তাহলে তার অ্যাডিটিভ ইনভার্স থাকবে, রিং এর ডেফিনিশন 4 নম্বর কন্ডিশন। তাহলে এ ডট মাইনাস বি বা মাইনাস এ ডট বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ বি ফর অল এ বি বিলংস টু আর। আর 3 নম্বর, নাম্বার 3, মাইনাস এ ডট মাইনাস বি is equal to AB, A dot B for all A B belongs to R. ব্যাপারগুলো খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু এসছে কিন্তু রিং থেকে। তাহলে একটা একটা করে প্রুফ আমি করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্ট প্রথমটা, A ডট জিরো আর জিরো ডট এ ইজ ইকুয়াল টু জিরো। আমরা কি কি জানি একটু বলে দিই। আমরা রিং এর ক্ষেত্রে উই হ্যাভ জিরো এলিমেন্টের সঙ্গে জিরো এলিমেন্ট যোগ করলে কত পাই? আচ্ছা,
যে কোনো এলিমেন্টের সঙ্গে জিরো এলিমেন্ট যোগ করলে সেটাই পাওয়া যায়, তাই না? তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে ওটাই পাওয়া যাবে জিরো। জিরোর সাথে জিরোটাকে যে কোনো এলিমেন্ট ভাবো, তাহলে যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি জিরো যোগ করি সেই এলিমেন্টটা পাওয়া যায়, তাহলে এটাকে যে কোনো এলিমেন্ট ভাবো না। বিষয়টা কি রকম বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে কত পাওয়া যায়? জিরো। কনসেপ্টটা কিভাবে ভাববে বোঝাতে পারলাম? অর দেখো নাও এ ডট জিরো যেটা দিয়েছে, এই যে এটা এ ডট জিরো কে এইভাবে লেখা যায় এ ডট জিরো কে জিরো প্লাস জিরো, এই যে একটু আগেই করলাম। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ ডট বি প্লাস সি, এ ডট বি প্লাস এ ডট সি। দেখো বোঝাতে পারলাম কিটা? এ কার এলিমেন্ট? রিং এর। জিরো রিং এর, তাদের গুণফল কোথায় থাকবে? 6 নম্বর প্রপার্টি থেকে। 6 নম্বর প্রপার্টি বাই 6 ডটের এ রিং এ জিরো রিং এ, তাহলে তাদের গুণফল রিং এ থাকবে। তাহলে তাদের গুণফল এ ডট জিরো যদি রিং এ থাকে তাহলে তার ইনভার্স থাকবে এ ডট জিরো অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ এ ডট জিরো অ্যাডিটিভ ইনভার্স মানে মাইনাস এ ডট জিরো, তাহলে মাইনাস অফ এ ডট জিরো বোথ সাইডে যোগ করছি। এখানে এ ডট জিরো ছিল, মাইনাস এ ডট জিরো যোগ করলাম, এটা এখানেও হয়ে গেল, আর এখানেও মাইনাস এ ডট জিরো যোগ করলাম, প্লাস কত থাকলো? ডান সাইডে ছিল এ ডট জিরো প্লাস এ ডট জিরো। দেখো বোঝাতে পারছি কিনা? অর কোন একটা এলিমেন্টের ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স আর ওই এলিমেন্ট, কোন একটা এলিমেন্ট মাইনাস এ আর তার সাথে এ যোগ করলে কি হবে? রিং এর ক্ষেত্রে জিরো এলিমেন্ট পাওয়া যায়, তাহলে এখানেও হয়ে যাবে জিরো। এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, রিং প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ হয়। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে এই দুটোকে একসাথে নিলাম আর এ ডট জিরোটাকে আলাদা, এই যে এই দুটোকে একসাথে নিলাম। আচ্ছা বাঁ সাইডে জিরো, আবার এখানে এ ডট জিরো তার সাথে মাইনাস এ ডট জিরো, তার মানে কোনো একটা এলিমেন্ট এবং তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে জিরো, তার সাথে এ ডট জিরো। এবার বলো অর জিরো ইকুয়াল টু জিরোর সাথে যে কোনো এলিমেন্ট যোগ করলে আবার সেটাই পাওয়া যায় এ ডট জিরো, তাহলে এ ডট জিরো কত হয়ে গেল? কত হলো? অর এ ডট জিরো কত হলো? জিরো। সিমিলারলি তোমরা জিরো ডট এ জিরো এটাও করবে। কি করে করবে? আমরা যেরকম ভাবে এ ডট জিরো দিয়ে শুরু করলাম, তোমরা শুরু করবে জিরো ডট এ। জিরো ডট এ মানে জিরো প্লাস জিরো ডট এ, এইভাবে চলতে থাকবে, দেখবে পেয়ে যাচ্ছ রেজাল্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তোমরা ওইভাবে করতে হবে, তাহলে এটার প্রমাণ হয়ে গেল, প্রুফ। আর সিমিলারলি ওটা তোমরা করবে। নেক্সট, এটা গেল এক। এক। আচ্ছা দুই কি আছে? এ ডট মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ ডট বি। দাও কি করে করছি? দুই। আচ্ছা উই হ্যাভ বি, ঠিক আছে, একটা কাজ করি আমরা, মাইনাস বি প্লাস বি যদি যোগ করি কত পাওয়া যাবে বলো? মাইনাস বি প্লাস বি যোগ করলে কত? জিরো। যে কোনো এলিমেন্ট বি তার সাথে তার ইনভার্স অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে জিরো। আচ্ছা বোথ সাইডে এ দিয়ে গুণ করছি, বা একটা কাজ করো এরকম করো, এটা করো, প্রথমে বি প্লাস মাইনাস বি, একই বিষয়, কোনো অসুবিধা নেই, আগেরটা করলে হতো, এটা জিরো। এ দিয়ে গুণ করো ডট, বাঁ সাইডে এ দিয়ে গুণ করছি, তাহলে এরও বা দিয়ে এ দিয়ে গুণ করছি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ ডট বি প্লাস এটাকে সি ভাবো, তাহলে এ ডট বি প্লাস এ ডট মাইনাস বি। আচ্ছা এ ডট জিরো মানে একটু আগেই করলাম, এই যে এ ডট জিরো মানে কত? জিরো, তাহলে বসিয়ে দিই মান, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি, এ ডট জিরো মানে জিরো। ঠিক আছে। আচ্ছা এ বি কার এলিমেন্ট? এ রিং এ থাকে, বি রিং এ থাকে, তাহলে 6 নম্বর প্রপার্টি অনুসারে এ বি এ ডট বি রিং এ থাকবে। এ ডট বি দাও এ বি দাও, একই বিষয়। আচ্ছা কোন একটা এলিমেন্ট যদি রিং এ থাকে তার অ্যাডিটিভ ইনভার্স যদি যোগ করি কি হবে? এটা রিং এ আছে এ ডট বি, তার অ্যাডিটিভ ইনভার্সটাও রিং এ থাকবে, আর মাইনাস এ বি আর প্লাস এ বি গুণ করলে কত হবে? জিরো। তাহলে মাইনাস এ বি যোগ করো, মাইনাস এ ডট বি যোগ করো বাঁ সাইডে,
তাহলে বাঁ সাইডে মাইনাস এ ডট বি যোগ করলাম, আর সঙ্গে ছিল 0। দেখো বুঝতে পারছো কিনা। অর দিস টু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এই দুটোকে একসাথে নাও, মাইনাস এ ডট বি আর প্লাস এ ডট বি একসাথে নিলাম, আর এইদিকে আছে প্লাস এ ডট মাইনাস বি। আচ্ছা, কোন একটা এলিমেন্টের সঙ্গে যদি 0 যোগ করি তাহলে সেটাই পাওয়া যায়, মাইনাস এ ডট বি, তার সাথে 0 যোগ করলে এটা। আচ্ছা, এটা কি কোন একটা এলিমেন্ট এবং তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে কত পাবে, 0 প্লাস এ ডট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ ডট বি। অর 0 এর সাথে কোন একটা এলিমেন্ট যোগ করো, ওটাই পাওয়া যাবে, এ ডট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ ডট বি। এটাই প্রমাণ করতে বলেছে, এ ডট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ ডট বি। এখানে একটা ডট দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই, পরপর লেখা মানে ডটই বোঝায়। ঠিক আছে, দেখো হলো কিনা। এবার যদি এটা প্রমাণ করতে বলি কাউকে, মাইনাস এ ডট বি ইকুয়াল টু মাইনাস এ বি, তাহলে কি করে শুরু করব? তাহলে আমরা যেরকম ভাবে বি প্লাস মাইনাস বি দিয়ে শুরু করেছিলাম, তখন উল্টো হবে, তখন হচ্ছে এ প্লাস মাইনাস এ দিয়ে শুরু হবে, আর ডান সাইডে এটা হচ্ছে 0, আর ডান সাইডে বি দিয়ে গুণ করে দেবো, নিয়ে সিমিলারলি একই পদ্ধতিতে এগোবো। ঠিক আছে, তাহলে এটা করে নিতে হবে। এটা একটা পার্ট করে দিলাম, আর 2 নম্বরটা সিমিলারলি একরকম ভাবে আমি হিন্টও দিয়ে দিলাম, এটা হিন্ট। ঠিক আছে, 3 নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 মাইনাস এ আর মাইনাস বি যদি গুণ করো তাহলে এ বি হয়। আচ্ছা, একটু আগে কি জেনে গেছি, এ এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি। এবার বলছে মাইনাস এ আর মাইনাস বি গুণ করলে এ বি। খুব সিম্পল। 3 নম্বর প্রমাণ করতে হবে টু প্রুভ দ্যাট, আমি আরেকবার লিখে ফেলি। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, রিং এ মাইনাস এ আর মাইনাস বি যদি গুণ করি তাহলে এ বি হয়, ফর অল এ বি বিলংস টু আর। আচ্ছা, একটু আগে আমরা কি জানলাম? 2 নম্বর প্রপার্টি অনুসারে উই নো দ্যাট, 2 নম্বর প্রপার্টি অনুসারে আমরা কি জানলাম? আমরা জানলাম 2 নম্বর প্রপার্টিতে কি জানলাম, এ এর সাথে যদি মাইনাস বি গুণ করি তাহলে কত হয়, মাইনাস অফ এ বি। এই যে এখনই করলাম 2 নম্বর, তাই না? এ এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি। আচ্ছা, তাহলে এ না নিয়ে যদি আমি এ এর বদলে এরকম একটা পি নিই, পি যেখানে পি রিং এ আছে, এর বদলে যদি পি নিই যেখানে পি রিং এ আছে, তাহলে বলো পি এর সাথে মাইনাস বি গুণ করলে কত হবে? একই রকম ভাবে এখানে খালি এ এর জায়গায় পি নিচ্ছি, তাহলে পি ডট বি, এখানে পি রিং এ। আচ্ছা, এবার পিটাকে কি বলছি, নিয়ে নাও পিটা হচ্ছে রিং এ আছে, পিটাকে মনে করো মাইনাস এ, পি রিং এ আছে তো মাইনাস এ নিয়ে নাও। তাহলে পি যদি রিং এ থাকে, পি এর মানটা মাইনাসে ধরে নিচ্ছি, তাহলে পি এর মান যদি মাইনাসে হয়ে যায় তাহলে পি এর জায়গায় মাইনাসে বসাচ্ছি, দেন মাইনাস এ পি এর জায়গায় কিন্তু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ পি এর জায়গায় মাইনাস এ ইন্টু বি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মাইনাস মাইনাস এ ডট বি মানে মাইনাস অফ এ বি। ব্যাপারটা বোঝো, এটা বুঝতে পেরেছো? মাইনাস অফ এ ডট বি মানে মাইনাস অফ এ বি, তার আগে একটা মাইনাস আছে। আচ্ছা, বিষয়টা বোঝো এবার। কাউকে যদি বলি যে এর ইনভার্সের ইনভার্স কি, সবাই জানো স্যার এ ইনভার্সের ইনভার্স। এবার যদি বলি এটা কি রেসপেক্টে নিয়েছি, এটা কিন্তু এ এর ইনভার্স মানে ডটের রেসপেক্টে নিয়েছি, আর প্লাসের রেসপেক্টে এ ইনভার্স, এটা হচ্ছে ডটের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু ডট। আর কাউকে যদি বলি প্লাসের রেসপেক্টে ইনভার্স নাও, তখন মাইনাস এ হয়ে যায়। তাহলে মাইনাস এ হচ্ছে কি, ইনভার্স কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু প্লাস। তাহলে আমরা জানি এ ইনভার্সের ইনভার্স, ইনভার্সের ইনভার্স নিলে আবার সেটাই হয়। তাহলে এবার যদি আমি এটা প্লাসের রেসপেক্টে নিই, তাহলে মাইনাস এ হচ্ছে এ এর ইনভার্স, তার আবার ইনভার্স না মাইনাস এ, কত হবে? মাইনাস অফ মাইনাস এ কত হবে? তাহলে এ হবে। ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে? এ ইনভার্সের ইনভার্স নিলে এ, তো এটা তো ডটের রেসপেক্টে। যদি প্লাসের রেসপেক্টে নিই তাহলে প্লাসের রেসপেক্টে নিলে এর ইনভার্স প্লাসের রেসপেক্টে মাইনাস এ, তার আবার ইনভার্স মাইনাস অফ মাইনাস এ, সেটা কি হবে? এ হবে। তাহলে বলো মাইনাস অফ মাইনাস এ বি কত হবে? এ ডট বি। তাহলে দেখো আলটিমেটলি কি পেলাম আমরা, তাহলে আমরা কি পেলাম? অতএব এই যে মাইনাস এ ডট মাইনাস বি, এখানে ডট বি ইজ ইকুয়াল টু এ ডট বি। খুব ইম্পর্টেন্ট, প্রুফড। তাহলে এটা গেল হচ্ছে 3 নম্বর। তাহলে এই তিনটে প্রপার্টি কি কি জানলাম? তাহলে 1 নম্বর জানলাম কি, এ এর সাথে 0 বা 0 এর সাথে এ গুণ করলে এ, যে কোনো এ যদি আর এ থাকে আর আর যদি 0 হয়। 2 নম্বর কি জানলাম,
এ এর সাথে মাইনাস বি গুণ করো বা মাইনাস এ এর সাথে বি গুণ করো, সব সময় কত হবে? মাইনাস অফ এ ডট বি। এখানে এ বি রিং এ থাকবে। আর 3 নম্বর আমরা কি জানলাম? যে মাইনাস এ ডট মাইনাস বি ইকুয়াল টু এ বি, যেখানে এ বি আর এ আছে। এই তিনটে প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রপার্টি গুলো এবার আমরা নেক্সট ইউজ করব। দেখো বোঝাতে পারলাম কিনা। কারোর কোনো কোশ্চিন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, ছোট্ট থিওরেম, একবারে 2 লাইনের। কি সেটা? ইফ আর বি এ নন ট্রিভিয়াল রিং, তোকে বলেও ছিলাম, আমি উল্লেখও করে দিয়েছিলাম, আর যদি একটা নন ট্রিভিয়াল রিং হয়, ঠিক আছে, উইথ ইউনিটি আই, ঠিক আছে, দেন তার জিরো এলিমেন্ট আর আইডেন্টিটি এলিমেন্ট আলাদা। একটা রিং যদি নন ট্রিভিয়াল হয় তাহলে তার জিরো এলিমেন্ট আর আইডেন্টিটি এলিমেন্ট সবসময় আলাদা। আর রিংটা যদি ট্রিভিয়াল হয় তাহলে তার জিরো এলিমেন্ট আর মানে আইডেন্টিটি এলিমেন্ট সবসময় সেম হয়, ঠিক আছে। আচ্ছা, কি করে প্রমাণ করব? আমরা ধরে নিই ইফ পসিবল, যদি সম্ভব হয়, লেট জিরো আর আইটা সমান, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আরটা হচ্ছে একটা নন ট্রিভিয়াল রিং, আর ইজ এ নন ট্রিভিয়াল রিং, তাহলে দেখো তো আমরা বলতে পারি যে আর কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান নন জিরো এলিমেন্ট। আর অন্তত একটা নন জিরো এলিমেন্টকে কন্টেন করবে। লেট এ হচ্ছে একটা এলিমেন্ট যেটা নন জিরো আর এ আছে। লেখাটা ঠিক হলো না। এ হচ্ছে আর এ আছে such that এটা নন জিরো, ঠিক আছে। ট্রিভিয়াল হলে শুধুমাত্র জিরো ছাড়া আর কেউ থাকবে না, কিন্তু নন ট্রিভিয়াল বলে দিয়েছে, তার মানে জিরো ছাড়া আরো একটা অন্তত নন জিরো এলিমেন্ট থাকবে, ধরলাম এ। আচ্ছা, যেহেতু জিরো আর আই সমান, তাহলে বাঁ দিকে বা ডান দিকে যেদিকে খুশি এ দিয়ে গুণ করো, তাহলে এ ডট জিরো আর এ ডট আই সমান হয়ে যাবে। আচ্ছা, এ ডট জিরো মানে একটু আগে আমরা করলাম, এ ডট জিরো মানে কত? জিরো। আর এ ডট আই মানে কোনো এলিমেন্টের সঙ্গে তার আইডেন্টিটি গুণ করলে এ, তার মানে এটা জিরো হয়ে গেল। কিন্তু আমরা একটা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম এটা নন জিরো, কিন্তু এটা জিরো হয়ে গেল, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে জিরো আর আইডেন্টিটি আমরা যে সেম ধরে নিয়েছিলাম সেটা সমান না, অতএব আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, ঠিক আছে। দেয়ারফর জিরো আর ইউনিটি বা আইডেন্টিটি এটা হচ্ছে আলাদা। বোঝাতে পারলাম কিনা দেখো। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করাবো, ডিভাইজার অফ জিরো, প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিভাইজার্স অফ জিরো, জিরোকে কারা ভাগ করে? আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম, আমি জানি না কজন দেখেছো, তো ওটার সাথে একটু রিলেশন তো পাবি অবশ্যই। ওটা খুব বেসিক ভাবে করেছিলাম, এটা একটু অনার্সের জিনিস। ডিভাইজার্স অফ জিরো, ঠিক আছে, ইন এ রিং আর, লিখে পেলো আগে, একটা আর রিং এ নন জিরো এলিমেন্ট, ঠিক আছে, এ is said to be, একটা নন জিরো এলিমেন্ট এ is said to be a divisor of zero, ঠিক আছে। তাহলে একটা এলিমেন্ট নন জিরো, তাকে একটা ডিভাইজার অফ জিরো বলবো ইফ দেয়ার এক্সিস্ট
এ নন জিরো এলিমেন্ট, দেখো বি আর এ থাকতে হবে such that a ডট বি ইকুয়াল টু 0, ব্যাপারটা বোঝো ভালো করে, বা দেয়ার এক্সিস্ট, দরকার নেই, বা বি ডট এ ইকুয়াল টু 0। আরেকবার বলছি কি বললাম, একটা রিং দেওয়া আছে, এ হচ্ছে একটা নন জিরো এলিমেন্ট, এটা কিরকম এলিমেন্ট, নন জিরো। দেখো নতুন জিনিস কিন্তু শিখতে হবে ভালো করে, এ হচ্ছে একটা নন জিরো এলিমেন্ট, রিং এ আছে, ঠিক আছে। তাকে ডিভাইজার অফ জিরো কখন বলতে পারবো, যদি এরকম আরেকটা নন জিরো এলিমেন্ট বি এক্সিস্ট করে, বিটাও নন জিরো, তাহলে এ নন জিরো বি নন জিরো, অথচ তাদের গুণফলটা জিরো, সে তুমি ডান দিকে গুণ করো বা বাঁ দিকে গুণ করো। যদি এরকম এর জন্য এ একটা নন জিরো, তার জন্য যদি আরেকটা নন জিরো এক্সিস্ট করে বি, যাতে করে এ ডট বি জিরো বা বি ডট এ জিরো, তাহলে কি বলা হয়, এটাকে বলা হয় is said to be a divisor of zero। আর এ যদি একটা ডিভাইজার অফ জিরো হয়, ঠিক আছে, এ যদি একটা ডিভাইজার অফ জিরো হয়, আচ্ছা যদি এটা বাঁ দিকে থাকে তাহলে একে বলা হয় লেফট ডিভাইজার অফ জিরো, আর যদি ডান দিকে থাকে তাহলে একে বলা হয় রাইট ডিভাইজার অফ জিরো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এ যদি বাঁ দিকে থাকে তাহলে এটাকে কি বলা হয়, লেফট ডিভাইজার অফ জিরো, আর এ যদি ডান দিকে থাকে তাহলে একে বলা হয় রাইট ডিভাইজার অফ জিরো। তাহলে যেদিকে থাকবে, তাহলে ডিভাইজার অফ জিরো কাকে বলা হয়, যে কোনো একটা এলিমেন্ট এ, তাকে আমরা ডিভাইজার অফ জিরো কখন বলবো, যদি এটা নন জিরো হয়, রিং এ থাকে, তার জন্য যদি আরেকটা নন জিরো এলিমেন্ট পাওয়া যায় বি নন জিরো, ঠিক আছে, এটাও যদি রিং এ থাকবে, such that এর সাথে বি গুণ করো, বা এটা জিরো হতে পারে, বা বি এর সাথে এ গুণ করো, এটা জিরো। আর যদি রিংটা কমিউটেটিভ হয়, তাহলে এ ডট বি আর বি ডট এ সমান হয়ে যায়, তাহলে যে কোনো একটা হলেই হবে। যদি নন কমিউটেটিভ হয় তাহলে আলাদা বিষয় এটা, আর যদি কমিউটেটিভ হয় তাহলে এ ডট বি আর বি ডট এ সমান হয়ে যায়, তাহলে যে কোনো একটা জিরো, মানে যে কোনো একটা হলেই হবে, লেফট ডিভাইজার বা রাইট ডিভাইজার। তাহলে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে জিরো হচ্ছে, ব্যাপারটা বোঝো, এ হচ্ছে নন জিরো, বিও নন জিরো, দুটো নন জিরো গুণ করে জিরো হবে। আর এ যদি একটা ডিভাইজার অফ জিরো হয়, তাহলে বিও একটা ডিভাইজার অফ জিরো হবে। কেন জানো, এ একটা ডিভাইজার অফ জিরো, তাহলে এ নন জিরো, তার সাথে একটা বি, যে কোনো একটা নন জিরো গুণ করে জিরো পাচ্ছি। সেই হিসেবটা যদি বি এর ক্ষেত্রেও প্রযোজ্য করি, যে বিও তো একটা নন জিরো, তার সাথে একটা নন জিরো এ গুণ করে জিরো পাচ্ছি, মানে বিটাও হচ্ছে ডিভাইজার অফ জিরো। এ বাঁ দিকে থাকলে এটাকে বলে লেফট ডিভাইজার অফ জিরো, বি যেহেতু ডান দিকে আছে বিটাকে বলছি রাইট ডিভাইজার অফ জিরো। এই ক্ষেত্রে বিটাকে লেফট ডিভাইজার অফ জিরো, এটাকে রাইট ডিভাইজার অফ জিরো, তার পজিশন থেকে। আর যদি গ্রুপটা কমিউটেটিভ হয়ে যায়, এ ডট বি আর বি ডট এ যদি সেম হয়ে যায়, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে এ বি কে আর রাইট বা লেফট বলা হয় না, তখন একবারে ডিরেক্টলি বলি ডিভাইজার অফ জিরো, কারণ রাইট আর লেফট তখন একই বিষয়, যেহেতু রিংটা কমিউটেটিভ। তাহলে ডিভাইজার অফ জিরো মানে কোনো একটা এলিমেন্টকে কখন আমরা ডিভাইজার অফ জিরো বলবো, যখন সেই এলিমেন্টটা নন জিরো হবে এবং তার সাথে আরেকটা নন জিরো এলিমেন্ট গুণ করে যদি জিরো পাওয়া যায়। বাস্তবে হয়। এক্সাম্পল 1, বাস্তবে এটা হয়? হ্যাঁ, কে বলতে পারে? প্রাণবন্ধু, আমি একটা রিং বললাম, জেড প্লাস ডট, এটা রিং তো, এটা রিং তো, এটা কিরকম রিং একটু আগে করালাম, is a commutative ring with unity বা আইডেন্টিটি। বলো এই রিং এর ক্ষেত্রে এমন দুটো এলিমেন্ট খোঁজো তো, যে করে দুটো এলিমেন্ট নন জিরো অথচ তাদের গুণফল জিরো হবে, পাবে? নেই স্যার। পাওয়া সম্ভব? স্যার না কে বলছো? কিছু বলছো? অন্য কেউ? না স্যার, হবে না এটি। সম্ভব না স্যার। সম্ভব না আজমি, স্যার। বলছো? তাহলে জেড প্লাস ডট ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। দিস রিং contains no divisor of zero, কোনো ডিভাইজার অফ জিরো থাকবে না, এর কোনো ডিভাইজার অফ জিরো নেই। আর প্লাস ডট, কিউ প্লাস ডট,
C plus dot 2Z plus dot যাই নাও, এদের হ্যাজ না করি হ্যাভ করি, যেহেতু অনেকগুলো নিয়েছি, হ্যাভ নো ডিভাইজার্স অফ জিরো, ডিভাইজার্স, ঠিক আছে। সম্ভব দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে জিরো পাওয়া সম্ভব? সম্ভব কি সম্ভব না? সম্ভব স্যার। প্রাণবন্ত হ্যাঁ, এই সেটা সম্ভব। কার ক্ষেত্রে সম্ভব? এই সেটা একটা রিং এর উদাহরণ দিচ্ছি। একটা রিং জেডএন থেকে Z6 প্লাস ডট নিলাম, ধরো একটা রিং নিলাম Z6 প্লাস ডট। এই রিং এর ক্ষেত্রে 2 বার নন জিরো, 3 বার নন জিরো, বলো এদের গুণ করলে কত হয়? 0 বার 0 বার জিরো এলিমেন্ট, জিরো বারই তো জিরো এলিমেন্টের। তাহলে 2 বার নন জিরো, 3 বার নন জিরো, গুণ করে জিরো হয়ে গেল। তাহলে 2 বারটা কি বলা হবে? ডিভাইজার অফ জিরো। কেন? কারণ 2 বার একটা নন জিরো, তার সাথে আরেকটা নন জিরো গুণ করে 0 বার। সিমিলারলি 3 বারটাকেও নন জিরো বলা হবে, ডিভাইজার অফ জিরো বলা হবে। আর এটা কমিউটেটিভ রিং, তো এই ক্ষেত্রে কোনো চিন্তা নেই, এই রিংটা কমিউটেটিভ। তো এই ক্ষেত্রে 2 বার ইনটু 3 বার আর 3 বার ইনটু 2 বার একই। তাহলে হেয়ার 2 বার 3 বার এগুলো কি হবে? সব আর ডিভাইজার্স অফ জিরো। আর কেউ হবে ডিভাইজার অফ জিরো এই রিং এর ক্ষেত্রে, Z6 এর ক্ষেত্রে? আর কেউ? আর এরকম নন জিরো গুণ করে জিরো পাওয়া যাবে? না স্যার। হবে না। 3 বার আর 4 বার গুণ করো তো। অকপটে যে না বলে দিলে, 3 বার আর 4 বার গুণ করো। 12 বার 12 বার কত হয়? 0 বার। তাহলে 4 বার ডিভাইজার অফ জিরো হবে, কারণ 4 বারের সঙ্গে আরেকটা নন জিরো গুণ করে জিরো পাচ্ছি। তাহলে 2 বার 3 বার 4 বার এরা হচ্ছে ডিভাইজার অফ জিরো। তাহলে আমি যদি কাউকে বলি Z10 কটা ডিভাইজার অফ জিরো আছে? আর কে 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 বলতে পারে কারা ডিভাইজার অফ জিরো? বলো, কে বলতে পারে? চট করে বলতে হবে। 5 বার হবে, 5 বার হবে। আচ্ছা হলো। আর কি করে 5 বার হয়? 2 বার 4 বার 5 বার into 2 bar is equal to 10 bar, কারেক্ট, মানে 0 বার। 10 bar মানে 0 bar, আর 4 বার বার হবে স্যার। 4 bar into 5 bar 20 bar, 4 বার ইনটু 5 বার, তাহলে 4 বারও হবে। হলো। আর 2 বার হলো, 4 বার হলো, 5 বার হলো। আর হবে না? এই তিনটেই। 2 বার 4 বার 6 বার 8 বার 5 বার 6 বার হবে। কি করে হবে? 5 ইনটু 6 গুণ করলে কত? 30, 0 বার। আর কি হবে? 30 bar, 8। 8 বার 5 ইনটু 8 বার কত হবে? 40 bar, 40 বার, 0 বার। 8 বার। এরা হচ্ছে ডিভাইজার অফ জিরো। তাহলে কোশ্চিনটা হচ্ছে আমরা কি এইভাবে চেক করব একটা একটা করে? চেক করলেও ভালো। আর যদি বলো স্যার একটা সূত্র শিখিয়ে দিন, সূত্র শিখিয়ে দিচ্ছি। Z6 প্লাস ডট যারা 6 এর থেকে ছোট, Z6 আছে যারা 6 এর থেকে ছোট আর 6 এর সঙ্গে প্রাইম, বলো কে কে? 6 এর থেকে ছোট আর 6 এর সঙ্গে প্রাইম। 1 আর 5 6 এর থেকে ছোট 6 এর সঙ্গে প্রাইম। এরা হবে না, এরা হয় না, এরা বাদ দিয়ে বাকিরা হয়। আচ্ছা জিরো কোনোদিন হতে পারে না, কারণ ডিভাইজার অফ জিরো হতে গেলে এলিমেন্টটাকে নন জিরো হতে হয়। দেখো এই যে ডেফিনেশনেই করেছি, ডিভাইজার অফ জিরো হতে গেলে এলিমেন্টটাকে নন জিরো হতে হয়। তাহলে জিরো এলিমেন্ট কোনদিন কনসিডারই করবো না। এবার নন জিরোর মধ্যে কারা কারা ডিভাইজার অফ জিরো হবে? যারা 6 এর থেকে ছোট এবং 6 এর সঙ্গে প্রাইম নয়। 6 এর থেকে ছোট আর 6 এর সঙ্গে প্রাইম নয় মানে তিনটে সংখ্যা। কারা ডিভাইজার অফ জিরো হবে? 10 এর থেকে ছোট আর 10 এর সঙ্গে প্রাইম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাইম গুলোকে কনসিডার করি। এখানে যারা প্রাইম নয়, তাহলে 10 এর থেকে ছোট 10 এর সঙ্গে প্রাইম কারা? 1 3 7 9। তাহলে এই বার গুলো হচ্ছে ডিভাইজার অফ জিরো নয়, তাহলে বাকিটা ডিভাইজার অফ জিরো। তাহলে এবার যদি আমি চট করে কাউকে বলি যে Z5 প্লাস ডট কে কে তার ডিভাইজার অফ জিরো, সপ্তাংশ তাড়াতাড়ি বলে ভালো। কেউ না স্যার, কারণ কোনো এমন এলিমেন্টকে লেখাই যাবে না যেটা 0 বার আসবে লেখা যাবে না, না। তার মানে কোনো ডিভাইজার অফ জিরো নেই। না, কি করে বুঝতে পারছো? সূত্র কি শেখালাম এখনই? 5 এর থেকে ছোট আর 5 এর সঙ্গে প্রাইম বাদ দিয়ে যারা হবে, তো 5 এর থেকে ছোট, 5 যেহেতু প্রাইম, তাহলে 5 এর থেকে ছোট আর 5 এর সঙ্গে প্রাইম, এই চারটে সংখ্যাই 5 এর থেকে ছোট আর 5 এর সঙ্গে প্রাইম।
তাহলে এরা সবাই 5 এর থেকে ছোট আর 5 এর সঙ্গে প্রাইম, এরা ডিভাইজার অফ 0 নয়। তাহলে বাকি আর কেউ থাকলো না তো। 0 বার তো ডিভাইজার অফ 0 হতে পারে না, 0 কোনদিন ডিভাইজার অফ 0 হয় না। আর 0 বার বাদ দিয়ে বাকি যেটাই তোমরা নাও সেটাই কি হচ্ছে, সেটাই 5 এর থেকে ছোট আর 5 এর সঙ্গে প্রাইম হচ্ছে। তাহলে তারা হলে হবে না, তারা বাদ দিয়ে বাকিরা হচ্ছে ডিভাইজার অফ 0। ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখো তাহলে লাস্ট তোমরা হিসাব করে আমাকে বলো জেড 20 প্লাস কারা কারা ডিভাইজার অফ 0, তাড়াতাড়ি বলে ফেলো হিসাব করে, তারপর নেক্সট অন্য জায়গায় যাবো। যারা 20 সাথে প্রাইম না তারা 2 2 বার, 4 বার, 5 5 বার, বার, 6 বার, 8 বার, 10 বার, 12 বার, 14 বার, 14 বার, 15, 16, 18. এরা বাদ, এরা হচ্ছে ডিভাইজার অফ 0। ঠিক আছে? বাস, তাহলে খুব ইজি জিনিস। নেক্সট M2R একটা রিং, একটা রিং তো পড়ালাম। আচ্ছা M2R এর ক্ষেত্রে আমি দুটো ম্যাট্রিক্স দিচ্ছি। একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 4, ভালো করে দেখো। আর আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি 2 6 -1 -3। যদি আমরা এটাকে গুণ করি, আচ্ছা এটাও 2 × 2, এটাও 2 × 2, তার মানে এটাও M2R এ, এটাও M2R এ, এদের গুণ করো, কি পাবো? আমি গুণ করব, কি করে গুণ করতে হয়? এটার সাথে এটা, তারপরে এখানে, তাই না? 1 এর সাথে 2, তার মানে 2 আর 2 এর সাথে -1 কত হচ্ছে বলো? প্রথম পজিশনে কত হচ্ছে? 0। সেকেন্ড পজিশনে বলো 1 এর সাথে, এবার এটার সাথে এইটা, তাই তো? এই রো এর সাথে এই কলাম, তাহলে 1 এর সাথে 6 আর 2 এর সাথে -3 কত হচ্ছে? 0। নেক্সট এর সাথে এটা বলো 2 2 4 0 0 0 0, তাহলে বলতে পারি এইটা হচ্ছে লেফট ডিভাইজার অফ 0 আর এটা রাইট। এবার যদি উল্টে দিই, আগে 2 6 -1 -3 নি, আর পরে 1 2 2 4 নি, কত হচ্ছে? একই জিনিস, জাস্ট উল্টে দিলাম, কমিট করে দিলাম, বলো কত হচ্ছে? গুণ করো, 2 6 আর 1 2 কত হচ্ছে? 2 2, এটা করলে কত হবে? 12, তাহলে কত হচ্ছে? 14, 14। তারপর এটার সাথে এটা, 28, তারপর হচ্ছে কি -7। 28, এটার সাথে এটা কত হচ্ছে? -1 -6 -7, তারপর এটার সাথে এটা কত হচ্ছে? -2 আর -14. -14। আমার কোশ্চেনটা এটা কি 0 0 0, এটা কি 0 হচ্ছে? না, তাহলে কেন এটা হচ্ছে না? কমিউট করে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ হয় না। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো এটা শুধুমাত্র লেফট ডিভাইজার অফ 0 বলবো, রাইটে বলবো না। এটা রাইটে হলে ডিভাইজার অফ 0 হচ্ছে না। তাহলে যদি উদাহরণ দেয় যে এমন একটা রিং এর উদাহরণ দাও যেখানে লেফট ডিভাইজার অফ 0 এক্সিস্ট করছে কিন্তু রাইট করছে না, বা রাইট করছে কিন্তু লেফট করছে না, তাহলে এই উদাহরণগুলো। তাহলে এটা শুধুমাত্র লেফট আর এটা শুধুমাত্র রাইট, কারণ পজিশন উল্টে দিলে এরা ডিভাইজার অফ 0 হচ্ছে না। কেন জানো? কারণ এই রিংটা হচ্ছে কমিউটেটিভ হয় না, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তাহলে এটাও মাথায় রেখো। নেক্সট আমরা একটা থিওরেম করব, ঠিক আছে? আচ্ছা থিওরেমটা দেখে নাও, কি করাবো আমরা। কি বললাম থিওরেমটা? দ্য ক্যান্সেলেশন ল হোল্ডস ইন এ রিং আর, কোন একটা রিং দেওয়া আছে আর, তাতে ক্যান্সেলেশন ল হোল্ড করবে ইফ অ্যান্ড অনলি আর হ্যাজ নো ডিভাইজার অফ 0। যদি রিং এ ডিভাইজার অফ 0 না থাকে তাহলে তার ক্যান্সেলেশন ল হোল্ড করবে। অনেকগুলো আগে কোশ্চেনের আমি অ্যান্সার দিব, তারপরে এর প্রমাণটা করব। তো কি কি কোশ্চেনের অ্যান্সার দেবো আগে? সবার আগে ফার্স্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে, যদি একটা গ্রুপ হয়, একটা গ্রুপের ক্ষেত্রে সবসময় কিন্তু ক্যান্সেলেশন ল হোল্ড করে।
ইন এ গ্রুপ, যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে ক্যান্সেলেশন ল কিন্তু সবসময় হোল্ড করে। যদি বলো স্যার ক্যান্সেলেশন ল কি, আমি তো অলরেডি করে দিয়েছি, তাহলে একটা গ্রুপের ক্ষেত্রে ক্যান্সেলেশন ল হোল্ড করছে কিরকম? এ ডট বি, ধরো ডট বললাম বা কম্পোজিশন বললাম, এ কম্পোজিশন বি আর এ কম্পোজিশন সি যদি সমান হয়, তাহলে ক্যান্সেলেশন ল কি বলছে? বাঁ দিকে ক্যান্সেল করলে বি আর সি সমান হবে। বা যদি বি কম্পোজিশন এ আর সি কম্পোজিশন এ সমান হয়, তাহলে ডান দিকে এ কে ক্যান্সেল করলে বি আর সি। গ্রুপের ক্ষেত্রে কোনো একটা গ্রুপ যদি হয়, গ্রুপের ক্ষেত্রে ক্যান্সেলেশন ল অলওয়েজ হোল্ড করেই, করবেই। কিন্তু রিং এর ক্ষেত্রে বলছে ক্যান্সেলেশন ল হোল্ড করতেও পারে, নাও করতে পারে। যদি বলো স্যার হঠাৎ করে ক্যান্সেলেশন ল হোল্ড করবে না, এরকম একটা উদাহরণ দেখান, তো আমি একটা উদাহরণ দেখাচ্ছি। Z6, এই যে রিং একটু আগে করালাম, Z6 প্লাস ডট, Z6 প্লাস ডট, এই রিং এর ক্ষেত্রে 2 বার আর 3 বার আর 4 বার আর 3 বার দেখো সেম। যদি বলো স্যার কি করে? 2 বার আর 3 বার মানে 0 বার, 6 বার মানে 0 বার, 4 বার আর 3 বার মানে 12 বার মানে 0 বার। তাহলে কি ডান দিক থেকে 3 বার 3 বার কেটে দেওয়া যাবে? যদি কেটে দেওয়া যেত তাহলে 2 বার আর 4 বার তো সেম হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কি ক্যান্সেল করা যাবে? যাবে না, গেলে ভুল হয়ে যাবে, এটা করা সম্ভব না। 3 বার 3 বার এটা ক্যান্সেল করা যাবে না। তাহলে এই রিং এর ক্ষেত্রে ক্যান্সেলেশন ল হোল্ড করছে না। ঠিক আছে, ক্যান্সেলেশন ল ডাজ নট হোল্ড। তাহলে রিং এ ক্যান্সেলেশন ল হোল্ড করতে পারে, নাও করতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। কিন্তু গ্রুপে অলওয়েজ করবেই। গ্রুপের ক্ষেত্রে আমরা দেখবে প্রপার্টি করেছিলাম যে ইন এ গ্রুপ ক্যান্সেলেশন ল হোল্ড করছে, কিন্তু রিং এ ক্যান্সেলেশন ল হোল্ড করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, এবার কোশ্চিনটা হচ্ছে রিং এর ক্ষেত্রে কি বলে দিয়েছে? বলছে ক্যান্সেলেশন ল যদি হোল্ড করে তাহলে রিংটার কোনো ডিভাইজার অফ জিরো থাকবে না, বা রিংটার যদি কোনো ডিভাইজার অফ জিরো না থাকে তাহলেই ক্যান্সেলেশন ল হোল্ড করবে। এই ক্ষেত্রে কেন করছে না ক্যান্সেলেশন ল হোল্ড? কারণ এই রিং এর ক্ষেত্রে ডিভাইজার অফ জিরো আছে, 2 বার 3 বার 4 বার এরা সব ডিভাইজার অফ জিরো, এই কারণে এর ক্যান্সেলেশন ল হোল্ড করছে না। যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে তার ক্যান্সেলেশন ল হোল্ড করবে, আর ডিভাইজার অফ জিরো থাকলে তার ক্যান্সেলেশন ল হোল্ড করবে না। উল্টোটাও ট্রু। ক্লিয়ার? তাহলে এর প্রমাণটা আমি এখন করব। নেক্সট, প্রুফ। আচ্ছা, তাহলে যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে দিয়েছে, যে কোনো একটা ধরবো, যার যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। তাহলে আমি ধরে নিচ্ছি লেট আর বি এ রিং, ঠিক আছে, আর হচ্ছে একটা রিং ইন হুইচ, যেখানে দ্য ক্যান্সেলেশন ল হোল্ডস। আমরা ধরে নিলাম আর হচ্ছে এমন একটা রিং যেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। ঠিক আছে, আচ্ছা ক্যান্সেলেশন ল হোল্ড করা মানে কি? ক্যান্সেলেশন ল হোল্ড করা মানে বলো? তার মানে ব্র্যাকেটে আমরা কি বলতে পারি? এ ডট বি আর এ ডট সি যদি সেম হয়ে যায় তাহলে বি আর সি কি হবে? সেম হবে, তাই না? ক্যান্সেলেশন ল হোল্ড করা মানে রিং এর ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এটাকে কিন্তু নন জিরো হতে হবে। ঠিক আছে, এ যদি নন জিরো হয়, এটা রিং এর ক্ষেত্রে এ যদি নন জিরো হয় তাহলে এ ডট বি আর এ ডট সি, সেখানে দেখবে যখনই আমরা এটা করে এসেছি না ছোটবেলা থেকে, যে যদি একটা নন জিরো এলিমেন্ট থাকে তাহলেই কাটা যায়, ক্যান্সেল করা যায়। তাহলে এ যদি একটা নন জিরো এলিমেন্ট থাকে তাহলে এ ডট বি আর এ ডট সি, এটা এ এ কেটে গেলে বি আর সি করা যাবে। ঠিক আছে, এটা ক্যান্সেলেশন ল। যাই হোক, তাহলে আমরা ধরে দিচ্ছি যে আর হচ্ছে একটা রিং যেখানে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। ঠিক আছে, এবার আমাদের দেখাতে হবে আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই। ভালো করে বোঝো কি করতে হবে। আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো, আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই। ঠিক আছে, আচ্ছা এ আর বি আর এ আছে, দুটো এলিমেন্ট রিং এ আছে, such that এ আর বি তাদের গুণফল জিরো, where এটা নন জিরো। ভালো করে বোঝো কি করলাম, কি করলাম তাহলে?
এ আর বি দুটো রিং এর এলিমেন্ট, যেখানে এটা নন জিরো এলিমেন্ট, যাতে করে এ আর বি এর গুণফলটা জিরো, এ আর বি গুণ করে জিরো, ঠিক আছে। আচ্ছা, এবার ডিভাইজার অফ জিরো যদি থাকে, ভালো করে বোঝো, ডিভাইজার অফ জিরো যদি থাকে, তাহলে এ আর বি, যেখানে এটা নন জিরো অথচ তাদের গুণফল জিরো, তাহলে বিটা যদি নন জিরো হয়ে যায়, যদি বি নন জিরো হয়ে যায়, তাহলে কি হবে? এ অলরেডি নন জিরো, বি যদি নন জিরো হয়ে যায়, তাহলে এ নন জিরো, বি নন জিরো, তাদের গুণফল জিরো। তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি রিং এর ডিভাইজার অফ জিরো আছে তো, কিন্তু আমাদের দেখাতে হবে রিং এর ডিভাইজার অফ জিরো নেই। তাহলে কি দেখাতে হবে আমাদের? আমাদের দেখাতে হবে যে এ বি যদি জিরো হয়ে যায়, তাহলে বিটা জিরো হবে, বি জিরো হবে, এটা দেখাতে হবে। কেন? কারণ বি যদি জিরো না হয়, বি যদি নন জিরো হয়, তাহলে এও নন জিরো, বিও নন জিরো, তাহলে এ আর বি দুটোর গুণফল জিরো। তাহলে কি করে? তাহলে ডিভাইজার অফ জিরো থেকে যাবে তো, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? ডিভাইজার অফ জিরো থাকছে না দেখাতে হবে। তাহলে থাকছে না মানে দুটো নন জিরোর গুণফল কোনোদিন জিরো হতে পারে না। তার মানে নন জিরো, এটা নন জিরো, তার সাথে যদি বি গুণ করি, তাহলে বি কে অবশ্যই জিরো হতে হবে, বি নন জিরো হতে পারে না। কারণ বি যদি নন জিরো হয়ে যায়, তাহলে ডিভাইজার অফ জিরো থাকবে, বিটা জিরো হলে ডিভাইজার অফ জিরো থাকবে না। তাহলে আমার উদ্দেশ্য বিটাকে জিরো দেখানো। ক্লিয়ার? আচ্ছা, কি করে দেখাবো? দেখো, এ ডট বি হচ্ছে জিরো, অর এ ডট বি, আচ্ছা জিরো কে লেখা যায় এ ডট জিরো, একটু আগে করিনি? জিরো কে এ ডট জিরো লেখা যায়, একটু আগে একটা প্রপার্টি করলাম। আচ্ছা, এবার বলো এ ডট বি আর এ ডট জিরো সমান, ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তাহলে ক্যান্সেলেশন ল যদি হোল্ড করে, তাহলে সেখান থেকে কি বলতে পারি? বাদিক থেকে এ কেটে দেওয়া যায়, ক্যান্সেলেশন ল হোল্ড করছে। আছে যেহেতু এটা নন জিরো, নন জিরো এটা, তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে, এ কেটে দেওয়া যাবে বাদিকে। তাহলে বাদিক থেকে যদি এ আর এ কে কেটে দিই, তাহলে বলো কি হবে? কি বলতে পারি? বাদিক থেকে এ আর এ কে কেটে দিলে এরকম ভাবে কাটা যায় না, কি হবে? তাহলে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে বি ইকুয়াল টু জিরো। অতএব এ যদি নন জিরো হয়, such that এ বি যদি জিরো হয়, তাহলে ইমপ্লাই করছে বিটাও জিরো হবে। অতএব কি বলতে পারি? অতএব আর এই রিং হ্যাজ নো ডিভাইজার অফ জিরো, এই রিং এর কোনো ডিভাইজার অফ জিরো থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার উল্টোটা, কনভার্সলি। আচ্ছা, সিমিলারলি এটা একটা কি বলতো, এটাকে বলা হচ্ছে আর হ্যাজ নো, যেহেতু বিটা এটা যেহেতু বাঁ দিকে, তো এখানে বলে কি এ হ্যাজ নো লেফট ডিভাইজার অফ জিরো বলে, যেহেতু এটা বাঁ দিকে। তো সিমিলারলি একই রকম ভাবে উই ক্যান শো দ্যাট এ ইজ অলসো নট এ রাইট ডিভাইজার অফ জিরো, এটা রাইট ডিভাইজার অফ জিরো না। তাহলে এ লেফটও না, রাইটও না। তার মানে দেয়ারফর এখানে একটা কাজ করি, আর না বলে এখানে এ বলি, এ ইজ, এই জায়গাটা একটু ঠিকভাবে লিখি, ঠিক আছে? অতএব এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ জিরো, লেফট। সিমিলারলি এটা রাইটও না, তাহলে দেয়ারফর আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই, কারণ এটা আরবিটারি ধরেছি আমরা, এ একটা আরবিটারি এলিমেন্ট ধরেছি, তাহলে সেটা যদি ডিভাইজার অফ জিরো না হতে পারে, তাহলে এর কোনো ডিভাইজার অফ জিরো নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার কনভার্সলি উল্টো, উল্টোটা কি হবে? ধরে নিচ্ছি রিং এর কোনো ডিভাইজার অফ জিরো নেই, আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই, ঠিক আছে? কোনো রিং এর ডিভাইজার অফ জিরো নেই। আচ্ছা, লেট এ বি সি রিং এর তিনটে এলিমেন্ট। আচ্ছা, দেখাতে কি হবে? তাহলে এবার উল্টোটা, আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই, তাহলে দেখাতে হবে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করা মানে আমরা তিনটে এলিমেন্ট ধরে নিলাম এ বি সি আর থেকে, রিং থেকে, such that A dot B equal to A dot C, where A টা non zero, A টা non zero আর A dot B equal to A dot C,
যেহেতু ক্যান্সেলেশন ল হোল্ড আমাদের দেখাতে হবে ক্যান্সেলেশন ল হোল্ড করছে, এটা দেখাতে হবে। তাহলে আমাদের দেখাতে হবে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। আর আমরা কি ধরে নিয়েছি? আমরা ধরে নিয়েছি আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই। তাহলে আর এর কোনো ডিভাইজার অফ জিরো নেই, এটা আমরা ধরে নিয়েছি। ভালো করে দেখো, আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো, এটা ধরে নিয়েছি। আর a ডট বি ইজ ইকুয়াল টু a ডট সি, এটা আমরা ধরে নিয়েছি। এবার আমাদের দেখাতে হবে ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তাহলে এখান থেকে আমরা কি করে বলতে পারি ক্যান্সেলেশন ল হোল্ড করছে? a ডট বি আর a ডট সি, সেখান থেকে যদি আমরা দেখিয়ে দিতে পারি a নন জিরো, b আর c সমান, a কে কেটে দেওয়া যাচ্ছে, তাহলেই বলতে পারি ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে b আর c সমান দেখানো। তাহলেই a ডট বি আর a ডট সি, সেখান থেকে আমরা কি ইমপ্লাই করাতে পারবো? a ডট বি আর a ডট সি ইমপ্লাই করবে b ইকুয়াল টু c, যেখানে এটা নন জিরো। তাহলে বলবো ক্যান্সেলেশন ল হোল্ড করছে। তাহলে b আর c কে আমাদের সমান দেখাতে হবে। ক্লিয়ার? কি করে সমান দেখাবো দেখে নাও, খুবই সিম্পল। আচ্ছা, সমান দেখাতে গেলে একটা কাজ করি আমরা, যেটা পেয়েছি আমরা, কত পেয়েছি? আমরা পেয়েছি ab আর ac সমান। তো ab আর ac যদি সমান হয়, তাহলে ab এইদিকে মাইনাস ac নিয়ে চলে আসলাম, ঠিক আছে? ac টাকে এইদিকে নিয়ে চলে আসলাম, a ডট c টাকে, তাহলে এই সাইডে হয়ে যাবে 0। ab মাইনাস ac মানে এইদিকে নিয়ে চলে আসলাম এটাকে, তাহলে এইদিকে হয়ে যাবে 0, ঠিক আছে? আচ্ছা, এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থেকে কি বলতে পারি? ab এটাকে বলতে পারি প্লাস অফ মাইনাস ac, একই বিষয়। তার মানে বলতে পারি a ডট b প্লাস মাইনাস c, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা 0। দেখো বোঝাতে পারছি কিনা? রিং তো এটা, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে। রিং এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে যদি বলি a ডট b প্লাস মাইনাস c, তাহলে কি হবে? a ডট b প্লাস a ডট মাইনাস c, আর a ডট মাইনাস c মানে কত? মাইনাস ac, ঠিক আছে? ক্লিয়ার? a ডট মাইনাস c মানে মাইনাস ac, 2 নম্বর প্রপার্টি। তাহলে a ডট b প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আবার কি বলতে পারি? এটা মানে হচ্ছে অর a ডট b প্লাস অফ মাইনাস মানে আলটিমেটলি মাইনাস, তাহলে b মাইনাস c ইকুয়াল টু 0। এবার বলো a ডট b মাইনাস c ইকুয়াল টু 0। ভালো করে বোঝো, a টা নন জিরো, a হচ্ছে নন জিরো, এই এলিমেন্টটা নন জিরো। যদি এই এলিমেন্টটাও নন জিরো হয়ে যায়, b মাইনাস c যদি নন জিরো হয়ে যায়, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, a নন জিরো, b মাইনাস c ও যদি নন জিরো হয়ে যায়, তাহলে দুটো নন জিরোর গুণফল 0, তাহলে ডিভাইজার অফ 0 থাকবে। কিন্তু কোশ্চিনে বলে দিয়েছে রিং এর কোনো ডিভাইজার অফ 0 নেই। তাহলে রিং এর যদি কোনো ডিভাইজার অফ 0 না থাকে, তাহলে এটা নন জিরো, b মাইনাস c কি নন জিরো হতে পারে? b মাইনাস c যদি নন জিরো হয়ে যায়, তাহলে a নন জিরো, b মাইনাস c নন জিরো, দুটো নন জিরোর গুণফল 0, তাহলে তো ডিভাইজার অফ 0 থাকবে। কিন্তু যেহেতু বলে দিয়েছে ডিভাইজার অফ 0 থাকছে না, তাহলে b মাইনাস 0 কে কি হতে হবে? b মাইনাস c কে কি হতে হবে? as r has no divisor of 0, তাহলে a ডট b মাইনাস c ইকুয়াল টু 0 ইমপ্লাইজ b মাইনাস c টা নন জিরো হতে পারে না। কারণ b মাইনাস c যদি নন জিরো হয়ে যায়, তাহলে এটাও নন জিরো, এটাও নন জিরো, দুটো নন জিরোর গুণফল 0 হয়ে যাবে। এবং তার ক্ষেত্রে একটা সমস্যা কি হবে? আমরা ধরে নিয়েছি যে রিং এ কোনো ডিভাইজার অফ 0 নেই, এটা একটা সমস্যা হবে। তাহলে b মাইনাস c টাকে 0 হতে হবে। আর b মাইনাস c যদি 0 হয়ে যায়, তাহলে b আর c সমান। অতএব কি পেলাম? অতএব দেখো, এই যে কি ধরেছিলাম, a ডট b আর a ডট c সমান, সেখান থেকে কি দেখাতে পারলাম? অতএব a ডট b আর a ডট c সেটা সমান ধরেছিলাম, সেখান থেকে দেখালাম b আর c সমান, where a not equal to 0, ঠিক আছে? অতএব লেফট ক্যান্সেলেশন ল, এ বাদিকে আছে, হোল্ডস। সিমিলারলি we can show that the right cancellation law, ঠিক আছে, হোল্ডস, এটা দেখাতে পারবো। অতএব কি বলতে পারি? cancellation law holds in R। দেখো বুঝতে পারলে কিনা? এটা গেল হচ্ছে প্রমাণটা। তার মানে ক্যান্সেলেশন ল হোল্ড করলে কি জানলাম আমরা? যদি ক্যান্সেলেশন ল হোল্ড করে,
তাহলে ডিভাইজার অফ জিরো থাকতে পারে না, বা যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে। ক্লিয়ার? কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। দেখো বুঝতে পারলে কিনা।